ব্যাংকিং এর বিনিয়োগ দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্যের জায়গা হলো কনভেনশনাল ঋণ, সেখানে ঋণের আসল অর্থ গ্রাহককে দেওয়া হয়। অর্থাৎ কোন একজন গ্রাহক যদি কনভেনশনালের মাধ্যমে ঋণ নেয় তাহলে সে তার মূল টাকাটা ব্যাংক থেকে নিতে পারে, অর্থাৎ ঋণ পাশকৃত ঋণের পরিমাণটা। দ্বিতীয় বিষয় হলো ইসলামী ব্যাংকিং হলো বিনিয়োগ। এখানে সুবিধা হলো প্রাকৃত পণ্য ক্রয় করে বিক্রি করা অথবা প্রাকৃতিক সম্পদ যৌথ মালিকানায় ক্রয় করে ভাড়া দেওয়া। এখানে যদি আমি সরাসরি এক্সাম্পল মানে বাস্তবে বলি, সেটা হলো কোন একজন গ্রাহক ইসলামী ব্যাংকিং থেকে ধরে নিলাম যে বিনিয়োগ নিতে চাইলো, সে কি করবে? একটা ব্যবসা করবে। এক্সাম্পল, সে একটা মোবাইলের দোকান আছে, তার একটা মোবাইল কিনবে, একটা মোবাইল কিনে সে বিক্রি করবে, এখান থেকে একটা প্রফিট পাবে, বা একটা না অনেকগুলো মোবাইল কিনবে বা কম্পিউটার কিনবে। তো সেই গ্রাহককে ব্যাংক থেকে যে লোনটা দেওয়া হবে, সেই লোনটা দেওয়া হবে তাকে, বা বিনিয়োগটা দেওয়া হবে তাকে শুধুমাত্র ওই প্রোডাক্টটা কেনার জন্য। তাহলে ব্যাংক তাকে সহযোগিতা করবে, ওই প্রোডাক্টটা তার কিনে তার হাতে ব্যাংক দিবে। এখানে ব্যাংক গ্রাহককে সরাসরি কোনো টাকা দেয় না। শর্ত হলো ব্যাংক কিভাবে লাভটা নেয়। ব্যাংক তাকে প্রোডাক্টটা কিনে দিলেও, যেহেতু 10 টাকার প্রোডাক্ট, তাকে 8 টাকায় ব্যাংক কিনে দিছে, সেই প্রোডাক্টটা মার্কেটে 10 টাকা বিক্রি করবে, এখানে তার 2 টাকা লাভ আছে। 2 টাকা থেকে ব্যাংক 1 টাকা নিবে, আর 1 টাকা ওই যে ব্যক্তিকে বিনিয়োগ দেওয়া হলো সে 1 টাকা বুক করবে। এক্ষেত্রে ব্যাংক একটা মোবাইল কিনে দিল, ওই মোবাইলের সাথে 10 টাকা বিক্রি করলো, অবশ্যই সেটা ব্যবসার উদ্দেশ্য হইতে হবে। 10 টাকা বিক্রি করলো, 9 টাকা ব্যাংকে ফেরত দিবে, যেহেতু 1 টাকা সে লাভ দিল, আরেক টাকা ব্যাংক লাভ দিল। এটা নির্ধারিত থাকে যে লাভের পরিমাণটা কত পার্সেন্ট ব্যাংক নেবে, কত পার্সেন্ট গ্রাহক বুক করবে। কিন্তু তাকে সরাসরি অর্থ, এখানে ইসলামী ব্যাংকিং এ বিনিয়োগে সরাসরি অর্থ দেওয়া হয় না, কিন্তু কনভেনশনালে সরাসরি অর্থ তাকে দেওয়া হয়। একটা ওই দ্বিতীয় একটা বিষয় বলা আছে ভাড়া দেওয়া। ভাড়া বলতে আমি একটা বাড়ি নির্মাণ করবো, আমার জমি আছে, আমি ঘর নির্মাণ করবো, ব্যাংক সেখানে বিনিয়োগ দেয়, ব্যাংক ওখানে ঘরটা তৈরি করার জন্য টাকা দেয়। ওই ঘর থেকে যেই ভাড়াটা আসে, ওই ঘরটা ভাড়া দিলে যেই ভাড়াটা আসবে, সেখান থেকে ব্যাংকের একটা নির্ধারিত থাকে যে এখানে 5 বছর পর্যন্ত ভাড়া দিলে 1 লাখ টাকা আসবে। সাপোজ বা এক্সাম্পল, 1 লাখ থেকে ব্যাংক 80,000 টাকা বিনিয়োগ দিল, 10,000 টাকা লাভ নিয়ে মোট 90,000 টাকা ব্যাংক ফেরত দিবে, 10,000 টাকা সে গ্রাহক পাবে। মেয়াদ শেষ হওয়ার পর মালিকানা ওই ব্যক্তির কাছে থাকবে। যার কারণে বিনিয়োগ এবং ঋণের মধ্যে এই জায়গাটা পার্থক্য আছে ইসলামী ব্যাংকিং এবং কনভেনশনালের মধ্যে। মধ্যবর্তী কর্মকাণ্ড, এখানে কনভেনশনালের ক্ষেত্রে অর্থ দেওয়া হয়, সে তারপরে গ্রাহক পণ্য কিনে ব্যাংকে আবার অর্থ ফেরত দেয়। অর্থাৎ কনভেনশনালে যদি সাধারণ ব্যাংক থেকে কেউ লোন নিতে হয়, সে ব্যাংক থেকে টাকা নেয়, ওই টাকা দিয়ে সে পণ্য ক্রয় করে আবার বিক্রি করার পর ওই বিক্রি থেকে লাভকৃত টাকা সহ সে হয়তো ফেরত দেয়। আর ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে গ্রাহক ব্যাংক অর্থ দিয়ে তাকে পণ্য কিনে দেয়, ওই পণ্য দিয়ে সে ইনকাম করে, ওই ইনকামকৃত টাকা থেকে সে আসল টাকা সহ ব্যাংকে ফেরত দেয়। এখানে পরিবর্তন হতে পারে, আবার কনভেনশনাল ক্ষেত্রে সে গ্রাহক পণ্য মানে কেনার করতেও পারে, নাও করতে পারে। কিন্তু ইসলামিক ক্ষেত্রে অবশ্যই গ্রাহক পণ্য কিনে বিক্রি করতে ইসলামিক বিনিয়োগ নিতে পারবে না। তাহলে ব্যাংকের নিকট ফেরত আসল প্লাস সুদ সাধারণ ব্যাংকিং থেকে বা কনভেনশনাল ক্ষেত্রে, আর ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে আসল প্লাস মুনাফা অথবা লোকসান। আসল সাথে গেলে কি ভালো হয়? আশা করি এই কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার। ইসলামী ব্যাংকিং এর অর্থায়ন পদ্ধতি সমূহ হলো কয়েকটা মাধ্যমে অর্থায়ন করে থাকে। নির্দিষ্ট মুনাফা ভিত্তিক পদ্ধতি আছে, সেটার মধ্যে আবার বেচা কিনা ভিত্তিক, অর্থাৎ নির্দিষ্ট মুনাফা ভিত্তিক যে পদ্ধতিটা, এটা আমি আমার আলোচনার মধ্যে ইতিমধ্যে বলে ফেলছি যে বেচা কিনার সিস্টেম, অর্থাৎ পণ্য কিনে বিক্রি করা। ভাড়া ভিত্তিক, এই বেচা কিনার মধ্যে আবার আছে বাই মুরাব্বাহা, মুআজ্জাল, বাই সালাম, বাই ইস্তিসনা এবং HPSL। আর পরিবর্তনশীল মুনাফা ভিত্তিতে আছে অংশীদারদের ভিত্তিতে অথবা মুশারাকা ও মুদারাবা। টোটালি একটা ইসলামিক সিস্টেমে এই কার্যক্রমটা করে থাকে। বাই মুরাব্বাহ মুআজ্জাল, বাই মুরাব্বাহ মুআজ্জাল আরবি শব্দ, বাই অর্থ ক্রয় বিক্রয়, মুরাবাহ অর্থ মুনাফা এবং মুআজ্জাল অর্থ বাকিতে বিক্রয়। অর্থাৎ বাই মুরাবাহ মুআজ্জাল হচ্ছে মুনাফার ভিত্তিতে বা মুনাফা যুক্ত করে বাকিতে বিক্রয়। এটি একটি বহুল প্রচলিত বিনিয়োগ পদ্ধতি। যতগুলো ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আমাদের দেশে আছে, ম্যাক্সিমাম ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এই পদ্ধতিতে বিনিয়োগ করে, যেখানে ব্যাংক চুক্তি মোতাবেক গ্রাহকের অনুরোধ এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী হালাল পণ্য নির্ধারিত মূল্যে তৃতীয় কোনো পক্ষ যেমন পাইকারি বাজার বা কারখানা হতে ক্রয় করে এবং
ক্রয় মূল্যের সাথে ব্যাংক কর্তৃক নির্ধারিত মুনাফা ধার্য করে অনুরোধকৃত বিনিয়োগ গ্রাহকের নিকট ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে এককালীন অথবা কিস্তিতে মূল্য পরিশোধের শর্তে বিক্রি করে। অ্যাজ এ এক্সাম্পল যদি আমি সংক্ষেপে বলি, একটা পণ্য ব্যাংক একটা বিনিয়োগের জন্য একটা পণ্য গ্রাহককে, সাপোজ একটা মোটরসাইকেল আমি ব্যাংক কিনে দিল, নির্দিষ্ট সময় শেষে ব্যাংক সেই মোটরসাইকেলের একটা দাম ধরে বিক্রয় মূল্য যেহেতু আছে, যে গ্রাহক কত টাকা বিক্রি করবে ওইটার যে লাভ হবে ওই লাভের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ব্যাংক নেয়। নির্দিষ্ট একটা টাইম দেওয়া থাকে যে এই টাইমের মধ্যে তুমি এই প্রোডাক্টটা বিক্রি করে ব্যাংকে এই লাভ, তুমি যে লাভটা করবা 5-10 টাকা, তার থেকে 5 টাকা সহ 800 টাকা সহ তুমি ব্যাংকে ফেরত দেবে। ভাই মুরাবা মুআজ্জালের বৈশিষ্ট্য বা শর্তসমূহ: ব্যাংক অনুরোধকৃত দ্রব্যটি ক্রয় করে নিজের মালিকানায় আনার পরই কেবল বিনিয়োগ গ্রাহকের নিকট বিক্রি করতে পারবে। অর্থাৎ ব্যাংক ক্রয় করে নিজের মালিকানায় আনার পরই কেবল বিনিয়োগ গ্রাহকের নিকট বিক্রি করতে পারবে। অর্থাৎ প্রথমে ব্যাংক ক্রয় করবে, তারপর নিজের মালিকানার পর থেকে বিনিয়োগ গ্রাহকের কাছে পূর্ব পর্যন্ত মালামাল নষ্ট হওয়া বা ঝুঁকি ব্যাংক বহন করবে। শরীয়ত সম্মত ক্রয় বিক্রয় নিশ্চিত করার জন্য ব্যাংক পণ্য বিক্রেতা ও পণ্য ক্রেতা তিনটি পক্ষ এবং বাস্তব একটি পণ্য থাকতে হবে। স্যার আমি মনে হয় সময় বেশি নিয়ে নিচ্ছি, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। শুনুন স্যার, ঠিক আছে, এই স্লাইডটা আমাকে শেয়ার করুন। ঠিক আছে, জি 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 অবশ্যই স্যার। পরে কি সব সময় পাবো আমি থাক মুনাফা চুক্তিতে আলাদাভাবে উল্লেখ করতে হবে। চুক্তিতে মালের নাম, পরিমাণ, সরবরাহ স্থান, মূল্য পরিশোধের সময়, আনুষঙ্গিক খরচ কে বহন করবে তা উল্লেখ থাকবে। অর্থাৎ এখানে ইসলামী ব্যাংকিং থেকে যদি বিনিয়োগ দেওয়া হয়, সেটার একটা পণ্য যে ব্যাংক দিবে তার টোটাল ওয়েগুলো, কোন মাধ্যমে দিবে, কি পণ্য, একদম বিস্তারিত সব লিখিত থাকে। ব্যাংক কিভাবে সেটা ক্রয় করবে, কিভাবে গ্রাহকের কাছে হস্তান্তর করবে, গ্রাহক কিভাবে সেটা কিভাবে সেটা কি পরিমাণ লাভ হবে, কত পার্সেন্ট ব্যাংকে ফেরত দিতে হবে, কত পার্সেন্ট সে বুক করবে, কত ফেরত দিতে হবে, সবকিছু লেখা থাকে। ইসলামী ব্যাংকিং রিটেলের পণ্য সমূহ, পণ্য তালিকা কনভেনশনাল ইসলামী ব্যাংক, অর্থাৎ ইসলামী ব্যাংক যে সার্ভিসগুলো দেয় এবং কনভেনশনাল যে সার্ভিসগুলো দেয় বিনিয়োগের ক্ষেত্রে তার মধ্যে কিছুটা পার্থক্য এই স্লাইডের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এখানে হোম লোন, অর্থাৎ কনভেনশনালে বলা হয় হোম লোন, ইসলামিকে বলা হয় হাউস ফাইন্যান্স। অর্থাৎ দুটো নামের ক্ষেত্রে পার্থক্য আছে এবং সিস্টেমটাও পার্থক্য আছে। কনভেনশনালে গৃহ ঋণ বা হোম ক্রেডিট ক্যাশ কাভার্ড নামে একটা প্রোডাক্ট আছে, কিন্তু সেটা ইসলামিকে নাই। কনভেনশনাল অটো লোন, মোটরসাইকেল লোন আছে, ইসলামিকে অটো ফাইন্যান্স আছে। এটা হলো 642 লোন, এখানে ইসলামিকে প্রফেশনাল জন্য ফাইন্যান্স আছে। ইউপিএল প্রয়োজন, ইসলামিকে পার্সোনাল ফাইন্যান্স আছে। আমরা স্লাইডের প্রায় শেষের দিকে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য সকলের সাথে শেয়ার করতে চাই। এটা আমার একটা 632 টা হলো বিল আর 10 টা হলো খরচ। আসলে কোনো ব্যাংকের নাম আমি এখানে উল্লেখ করব না, তবে যারা ইসলামী ব্যাংকিং নিয়ে কাজ করতে চান বা দেশের বিভিন্ন প্রান্তে আজকে ব্যাংকিং নিয়ে কাজ করছেন, আপনারা সফল হইতে পারেন না, গ্রাহককে বুঝাতে পারেন না। এটার একটা কারণ হলো আপনারা মূল বিষয়গুলো গ্রাহকের কাছে উপস্থাপন করতে পারেন নাই। টাকা, একজন গ্রাহক সে সবসময় চাইবে যে তার যেখানে 2 টাকা লাভ বেশি হয় সে সেখানেই যাইতে চাইবে, এটাই স্বাভাবিক। টাকা বা টাকার প্রতি মানুষের আগ্রহ নাই, এরকম লোক খুব কম আছে। আমরা তাদেরকে বুঝাতে পারি নাই যে আপনি আমাদের এখানে আসলে ব্যাংকের কি সুবিধা, অন্য ব্যাংকে গেলে কি সুবিধা আছে, সেটা গ্রাহককে আমরা উপস্থাপন করতে পারি না, বুঝাতে পারি না। যার কারণে আমাদের সমস্যা, আমরা গ্রাহকগুলোকে কনভার্ট করতে পারি না। আমি এই স্লাইডের মাধ্যমে কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দুটো ব্যাংকের এখানে মানে আমি 2টা স্টেটমেন্ট আমি শেয়ার করব। এটা অ্যাকাউন্ট স্টেটমেন্ট। এই অ্যাকাউন্ট স্টেটমেন্টটা হলো গত জুন মাসের 30 তারিখের দিকে, অর্থাৎ আমি প্রায় 25 তারিখ থেকে 30 তারিখ অর্থাৎ শেষ 10 দিনের আমি স্টেটমেন্ট আমি শেয়ার করছি। এখানে যে বিষয়টা আছে সবার উপরে যে স্টেটমেন্টটা শেয়ার করছি সেটা হলো ব্যাংকিং শেয়ার। আমার একটা পার্সোনাল ইসলামিক ব্যাংকিং একটা পার্সোনাল সেভিং অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট আমি প্রথমে শেয়ার করছি। এখানে যেটা আমি দেখাচ্ছি যে লাল কালি করে মার্ক করছি, এখানে 29/6/2021 তারিখ ব্যাংক আমার কাছ থেকে অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ বাবদ 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি 2021 থেকে 30 জুন 2021 পর্যন্ত 115 টাকা অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ নিয়ে নিছি। আচ্ছা, আমি আরেকটু বলে নিই, এই অ্যাকাউন্টটা মূলত আমি সাধারণত করছি এটা সেভিং অ্যাকাউন্ট। এখানে মাঝে মাঝে টাকা জমা দেই, আবার উঠাই, আবার জমা দেই, প্রয়োজনে উঠাই, কিন্তু খুব বেশি লেনদেন হয় নাই ব্যাংক শেয়ার। আর 30/6/2021 তারিখে ব্যাংক আমাকে
এই যে স্বাভাবিক আমি একটা লেনদেন করছি অল্প অল্প ছোট ছোট পরিসরে, এই জন্য আমাকে 222 টাকা 10 পয়সা আমাকে লাগে। অর্থাৎ আমার কাছ থেকে তারা অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ বাবদ 115 টাকা নিছে, আবার আমাকে 222 টাকা তারা লাভ দিচ্ছে সামান্য কিছু লেনদেন করার জন্য। আমার স্টেটমেন্টের অবস্থা দেখে আপনারা বুঝতে পারেন যে লেনদেন কেমন হয়েছে। ওই যে 1000 টাকা জুন জুলাই মাসের আমার 222 টাকা থেকে 115 টাকা যদি বাদ হয়, সেখানে কিন্তু আমার লাভই ছিল। ধরতে পারি আমি 222 টাকা আমাকে দিল, 115 টাকা আমার কাছ থেকে নিছে, আমার 160 টাকা লাভ হয়েছে। তাহলে অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জটা টোটালি ফ্রি। আমি অ্যাকাউন্ট ফ্রি বুক করলাম, আমার কাছ পকেট থেকে কোনো টাকা দিল না, বরং আমার 100 টাকা আমি ব্যাংকে অ্যাকাউন্টটা ইউজ করার কারণে। এই যে নিচের একটা স্ক্রিনশট আমি শেয়ার করছি, এটা অন্য একটা ব্যাংকের, আমি নাম বলবো না যেহেতু ব্যাংকিং নামটা সরাসরি বলা যাবে ঠিক হবে না, তবে এটা খুব পরিচিত একটা ব্যাংক এবং ইসলামী মানে ব্যাংকিং এর মধ্যে নাম করে একটা ব্যাংক। আপনারা হয়তো অনেকে বুঝবেন যারা এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা। এখানে দেখেন তারা আমার কাছ থেকে গত 29/6/2021 তারিখে 230 টাকা অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ নিয়ে নিয়েছে। হিউজ লেনদেন করছি, 30/6 তারিখে আমি লেনদেন করছি 50,000 টাকা এক জায়গায় পাঠাইছি। তারপর আমি 1 লক্ষ টাকা পাঠাইছি, আমার পাঠাইছি। তারপরে এরকম লেনদেন করছি এই অ্যাকাউন্ট, এটা অন্য একটা ব্যাংকের, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট। তারা 29/6/2021 তারিখে আমার কাছ থেকে 230 টাকা চার্জ নিয়ে নিচ্ছে। 29/6/2000 তারিখে আবার SMS এর জন্য আমার কাছে যে SMS দেয় সেটার জন্য তারা 86 টাকা 25 পয়সা নিচ্ছে। তাহলে তারা মোট 230 টাকা এবং 86 টাকা 25 পয়সা নিয়ে নিছে, অর্থাৎ 316 টাকা 25 পয়সা আমার কাছ থেকে নিছে। কিন্তু দুঃখের বিষয় হলো 30 তারিখ পর্যন্ত স্টেটমেন্ট আছে এখানে, তারা আমাকে একটা টাকাও লাভ দেয় নাই। তাহলে পার্থক্যটা আপনারাই বুঝতে পারতেছেন যে দুটো ব্যাংকের ইসলামী ব্যাংকিং আমি ইউজ করছি, কিন্তু সুবিধাটা আমার কোথায়? এই জিনিসগুলো যদি আমরা গ্রাহককে বুঝতে না পারি, বুঝতে পারি সুন্দরভাবে, তাহলে কিন্তু গ্রাহক আমার এখানে আসতে বাধ্য। এই পরিমাণ লেনদেন যদি আমি ব্যাংকে করতাম তাহলে আমার ধারণা আমি মিনিমাম 500 থেকে 1000 টাকা প্রফিট পেতাম। পাশাপাশি যে আমার কাছ থেকে চার্জ কিন্তু তারা 115 টাকা নিচ্ছে, তারা কিন্তু SMS এর কোনো চার্জ নেয় না, কিন্তু ওরা আমার কাছে SMS দেয় কিন্তু আমার কাছে টাকা 25 পয়সার মতো SMS চার্জ নিয়ে নিল, আমার কাছ থেকে 230 টাকার মতো অ্যাকাউন্ট চার্জ নিয়ে নিল। তাহলে বুঝতে পারতেছেন আপনারা কি পরিমাণ ডিসটেন্স ব্যাংক এশিয়ার ইসলামী ব্যাংকিং প্লাস অন্য ইসলামী ব্যাংকিং এর সাথে। আমি উদ্যোক্তা সহকর্মীদের প্রতি অনুরোধ রাখবো যে আপনারা এই বিষয়গুলো উপস্থাপন করেন, তাহলে দেখবেন মানুষ আপনাদের কাছে আসবে। আরেকটু শর্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, আমার স্লাইড প্রায় শেষের পর্যায়ে চলে আসছে। সেটা হলো যে আমি একজন আমার একটা ডিপিএস ছিল ইসলামী ব্যাংকে, নামটা বলে দিলাম। যাই হোক, ইসলামী ব্যাংকে 1000 টাকা করে আমি চালাতাম, সেটা প্রায় 5 বছরের মতো হয়েছে। আমাকে তারা প্রায় 200 টাকার মতো লাভ দিচ্ছে। আমি গত মাসে আমার ডিপিএসটা ক্লোজ করছি, এমনকি ব্যাংক এসে একটা ডিপিএস আছে। আবার আমার যদি এজেন্ট চালাই গ্রাহকের ডিপিএস আমি করছি, সেই গ্রাহকের ডিপিএস আবার ক্লোজও করছি। আমি ওই ব্যাংকের ডিপিএসটা আমার অন্য ব্যাংকের ডিপিএসটা আমি গত মাসে ক্লোজ করি। তারা আমার কাছ থেকে প্রায় 2500 টাকার উপরে যেই লাভটা তারা আমাকে দিছে সেই টাকাটা তারা কাইটা রাখছে। আমার বাস্তব অভিজ্ঞতা কিন্তু এই কথাটা, এটা কোনো গল্প বা কোনো ব্যাংকে প্রমোট করার জন্য না, আমি কোনো ব্যাংকের পক্ষের জন্য না, এটা আমার বাস্তব এক্সপেরিয়েন্স। ওই ব্যাংকের মেয়াদ ছিল ডিপিএস এর 10 বছর, আমি 5 বছরের মাথায় কাটার কারণে আমার কাছ থেকে তারা 2500 টাকার উপরে যে প্রফিটটা তারা আমাকে দিচ্ছে সেখান থেকে তারা 2500 টাকার মতো কেটে রাখছে। আর সেম ব্যাংক এসে আমার একজন গ্রাহক আমার এখানে অ্যাকাউন্ট করছে, সে প্রায় 5 মাস পর্যন্ত টাকা জমা দিয়েছে, সেই টাকাটা সে রিটার্ন ব্যাক অ্যাকাউন্টে ক্লোজ করছি, তার কাছ থেকে একটা টাকাও পাঠায় নাই এবং তাকে কোনো প্রফিট দেয় নাই। তাইলে আমি ওখানে 5টা বছর পর্যন্ত ডিপিএসটা চালালাম, আমাকে তারা লাভ দিল না, বরঞ্চ আমার কাছ থেকে হিউজ পরিমাণে একটা টাকা এটা রাখলো, এটা মানে চিন্তা করার মতো না। যাই হোক, সব মিলে ওভারঅল আপনারা চিন্তা করেন, এখানে হিউজ পরিমাণ সুযোগ আছে আমাদের জন্য কাজ করার। আরেকটা অন্য ব্যাংকের একটা অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য যে পরিমাণ হেনস্থা হইতে হয়, সেভিং অ্যাকাউন্ট, একটা ডিপিএস অ্যাকাউন্ট,
এটা আপনারা যদি প্র্যাকটিক্যালি না যান, আপনি যাইতে হবে, ফর্ম পূরণ করতে হবে, সিগনেচার করতে হবে, সেকেন্ড অফিসারের কাছ থেকে ইনিশিয়াল আনতে হবে, কেন? অথচ ব্যাংকের ইসলামী ব্যাংকিং এর একটা ডিপিএস ক্লোজ করতে অনলি মাত্র 10 মিনিট লাগে সর্বোচ্চ, কোনো পেপারসেরই প্রয়োজন হয় না, একটা মতো ফিঙ্গারে ক্লোজ। আমাদের এখানে সবচেয়ে বড় অপরচুনিটির জায়গা হলো এখানে প্রত্যেকটা ডিপিএস অ্যাকাউন্টের সাথে একটা লিঙ্ক অ্যাকাউন্ট থাকে, যার কারণে এখানে কোনো সিগনেচারের প্রয়োজন হয় না, কারণ টাকাটা তো লিঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছে, অন্য কেউ তো তুলতে পারতেছে না। এই বিষয়গুলো যদি আপনারা চিন্তা করেন, তাহলে আমি মনে করি এখানে যেই পরিমাণ সুযোগ আছে আপনাদের কাজ করার জন্য, আপনারা যদি কাজ করেন, আমার বিশ্বাস এই বিষয়গুলো যদি আপনারা নিবিড় ভাবে চিন্তা করে কাজ করেন, মানুষকে বোঝাতে পারেন, তাহলে আপনার মতো সফল কোনো ব্যাংক হইতে পারবে না। কারণ আপনার কাছ থেকে গ্রাহক কোনো মানে হবে না, গ্রাহক কোনো ধরনের আর্থিক ভাবে লস হবে না, লাভ না হোক, কিন্তু লসের কোনো সম্ভাবনা নাই। এই জায়গায় ব্যাংক এসে আমার কাছে স্টেপ এই বিষয়গুলো আপনারা উপস্থাপন করেন, আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন। আমি আমার স্লাইডে ইসলামী ব্যাংকিং সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞান যতটুকু জানার আমি চেষ্টা করছি তুলে ধরার জন্য। এর পিছনে অবশ্যই ব্যাংক এশিয়া থেকে আমাকে স্যাররা হেল্প করছেন। বিশেষভাবে আমি আবারও স্যারদের ধন্যবাদ জানাই যে আমাদের পোস্ট অফিস ব্যাংকিং এ যারা আছেন তাদের আসলে তাদের ব্যবহার, কথাবার্তা, তাদের যে আমাদের কমিউনিকেশন, এটা আসলে আমাদের চিন্তার বাইরে। আপনারা হয়তো এইভাবে কখনো জানেন না, আপনারা অন্যান্য পয়েন্টের যারা এজেন্ট আছে তাদের সাথে কথা বলেন, অনেক ব্যাংকের এজেন্টরা এমডি চিনেন, কিন্তু আমাদের এমডির সাথে প্রায় সময় প্রতি সপ্তাহে কথা হয়। এই সহযোগিতা এইটা আমরা আসলে অন্য কোনো ব্যাংক থেকে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি আশা করবো এই ধারাবাহিকতা বজায় থাকবে। পাশাপাশি আপনার উদ্যোক্তা ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যারা এখনো অ্যাক্টিভ আছেন, ব্যাংকিং চালাচ্ছেন, আপনাদের পাশে যারা এখনো ব্যাংকিং এর বিষয়ে আগ্রহ নাই, আপনারা তাদেরকে বিষয়গুলো বুঝাতে পারেন, কোন একটা প্রোগ্রামে নিয়ে আসতে পারেন। আমি আজকে মুর্তজা স্যারের কাছ থেকে শুনলাম বা সুমন রায় স্যারের কাছ থেকে শুনলাম যে ফিজিক্যালি প্রোগ্রামগুলো হবে, তো সেক্ষেত্রে আপনারা সেই প্রোগ্রামগুলো তাদেরকে পাঠাতে পারেন। ওই উদ্যোক্তা যদি কাজ না করে, অন্য যেই উদ্যোক্তা অ্যাক্টিভ উদ্যোক্তা কাজ করতে আগ্রহ আছে তাকে আপনারা বলেন, তাকে ওখানে নিয়োগ দেওয়ার জন্য আইপিওর সাথে যোগাযোগ করেন, তাকে নিয়োগ দেন, তবু একটা কর্মসংস্থান হোক, এটা একটা স্থায়ী ইনকাম। আপনারা যেই কাজটা আজকে করছেন এইটা আপনার, আমি আমার আরেকটু সময় নিয়ে নিচ্ছি অনেক আজকে, আসলে একটু 1 মিনিটের মধ্যে আমি শেষ করব। আমার লকডাউনে আমার ট্রেনিং সেন্টার বন্ধ ছিল, আমি কিন্তু ট্রেনিং করাই আপনাদের মতো। আমার ট্রেনিং এ প্রায় 60-70 জন স্টুডেন্ট 6 মাসে হয়। আমি অন্যান্য সেবাগুলো দিই, সব বন্ধ ছিল, বাট আমার ব্যাংকের ইনকামটা কিন্তু বন্ধ ছিল না। আমি কিন্তু ব্যাংক চালাইতে পারছি। আমার সামনে সকল দোকানদারদেরকে প্রশাসনের লোকজন ঝামেলা করছে, তালা মারছে, দৌড়াইছে, কিন্তু আমার ব্যাংক সামনে খোলা, একদম মেইন রোডের সাথে। তারা একটু আইসা দেখেও নাই, জিজ্ঞেসও করে নাই যে এখানে কি, কেন খোলা এটা। এই অপরচুনিটি গুলো আমি ব্যাংক থেকে পাইছি। এই জন্য আপনারা যদি এটা নিয়ে আগান, আমি আশা করি ভালো একটা কিছু আমাদের হবে। সকল উদ্যোক্তা ভাইদের শুভকামনা, সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিম সবুজকে অনেক অনেক ধন্যবাদ, এত চমৎকার ভাবে প্রেজেন্টেশনটা দিল ইব্রাহিম সবুজ, আপনি দিলেন, এটা আমরা খুবই অভিভূত যে আমাদের এই যে উদ্যোক্তা ভাইরা আপনারা যে নিজেদেরকে অনেক ডেভেলপ করেছেন, এটা ইব্রাহিম সবুজের আজকের এই প্রেজেন্টেশন তার একটা অন্যতম একটা উদাহরণ। আমরা যতদিন সুজনের প্রেজেন্টেশন দেখে এমডি স্যার অনেক আবেগ আপ্লুত হয়ে গেছেন। তো ইব্রাহিমের প্রেজেন্টেশনটা আজকে স্যার শুনতে পারলে আরো ভালো হতো। স্যার আজকে বিশেষ ব্যস্ততার কারণে এই মুহূর্ত পর্যন্ত জয়েন করতে পারেন নাই। আমরা নিশ্চয়ই, আমি ইমিডিয়েটলি যারা আমাদের সাথে ট্রেনিং হিসেবে নিচ্ছেন তাদের সাথে আমরা এমডি স্যারের একটা প্রোগ্রাম শিডিউল করছি। আপনারা যারা ট্রেনার হিসেবে আসছেন তাদের সাথে স্যারের কিছু দিক নির্দেশনা আছে, স্যারের দিক নির্দেশনার জন্য আমরা একটা দিন বসবো। যেমন স্যার নয়নকে বলেছেন ট্রেনিংটা কিভাবে ডেভেলপ করা যায়, নয়নের সাথে সেটা নিয়ে স্যার কিছু পরামর্শ দিবেন। একইভাবে এরকম আপনারা যারা যারা আছেন প্রত্যেকের সাথে নিয়ে আমরা ট্রেনারদের সাথে এমডি স্যার বিশেষ সময় দিতে চেয়েছেন, এটা স্পেশাল সময়ে আমরা স্যারের কাছ থেকে আরো দিক নির্দেশনা নিব যাতে আমরা সবাইকে ডেভেলপ করতে পারি। এই যে ইব্রাহিম সবুজ এত পরিশ্রম করে প্রেজেন্টেশন তৈরি করে এতক্ষণ করে প্রেজেন্ট করলো, এটার উদ্দেশ্য কিন্তু আপনাদের সকলের ডেভেলপমেন্ট। আমাদের ডিপিএমজি মহোদয়রা আপনাদেরকে খুঁজে বের করে নিয়ে এসে কানেক্ট করে দিয়েছেন, উদ্দেশ্য আপনাদের ডেভেলপমেন্ট। ব্যাংক এসে আমরা আপনাদের সাথে গিয়েছি, এই কন্টিনিউয়াস আমরা প্রোগ্রাম করছি, উদ্দেশ্য আপনাদের ডেভেলপমেন্ট। তা আপনাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য আমরা করছি, আর আপনাদের কাছে সহযোগিতা চাইবো। যেমন দেখেন আমরা এখানে কানেক্ট করি 200 মতো মাত্র প্রতিদিন, এর মধ্যে কিছু নতুন আসেন, কিছু পুরনো চলে যান।
এই 200 থেকে এটা থেকে বেড়ে আমরা কি করে দ্রুত 1000-2000-এ পৌঁছাতে পারি, সেটা আপনারা একটু আপনাদের পাশে যারা আপনাদের উদ্যোক্তা আরো অন্য আছে তাদেরকে অনুরোধ করেন। কারণ এখানে আসলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, আপনার মতামত ব্যক্তও করতে পারবেন, আপনার নিজের উন্নতিটা আপনি অন্যদের সামনে দেখাতে পারবেন যে দেখেন আমিও এই জিনিসটা ভালোভাবে বুঝেছি। এটা আপনার নিজের কনফিডেন্স লেভেলও বাড়াবে, যেটা কাস্টমারের কাছে যেয়ে আপনি এই কনফিডেন্সটা শো করতে পারবেন। আজকে যারা এই ইসলামী ব্যাংকিং দেখলেন, আমার মনে হয় যে আপনারা যে উপকৃত হয়েছেন। ইব্রাহিম সবুজ নিজেও কাল থেকে বা আজকে থেকে গ্রাহকদের কাছে আরো কনফিডেন্টলি ইসলামী ব্যাংকিং যে এই প্রেজেন্টেশনের জন্য সে যে প্রিপারেশন নিয়েছে তার আরো অনেকখানি জানা, এবং আজকে বলার ফলে তার কনফিডেন্স লেভেল আরো অনেক বেড়ে গেছে। সো আপনারাও যদি কেউ কোনো বিষয়ে আপনারা শেয়ার করতে চান আমাদের সাথে বলবেন, আমরা আপনাদেরকে সুযোগ দেব যাতে আপনারা আপনার শেখাটা ভাগাভাগি করে নিতে পারেন এবং আপনার নিজের উন্নতিটাও একইভাবে হয়ে যাবে। আমরা কিন্তু চেষ্টা করছি সকল পোস্ট অফিসকে আপ করার জন্য, কারণ আমাদের বিশেষ কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা এখনো লঞ্চ করি নাই, সেগুলোর জন্য আমাদের অনেক বেশি পয়েন্ট দরকার। আমরা যদি অ্যাটলিস্ট 5000 পয়েন্টেও সেবা চালু করতে পারি, তাহলে আমাদের এই প্রোডাক্টটা ব্যাপক সমাদৃত হবে, আপনাদের এখানে কাস্টমারের সংখ্যা অনেক বেড়ে যাবে। তো সেজন্য আমরা আপনাদের সকলের, আজকে যারা এই 186 জন আছেন, আপনাদের সকলের সহযোগিতা চাই যে আপনার পাশে যারা আছে তারা শুরু করে নেয়, তাদেরকে শুরু করেন এবং আমাদের এই ট্রেনিংয়ে কানেক্ট করেন। যেমন এর আগে একদিন আমরা এখানে এই যে ঢাকা থেকেই ঢাকার এখানে তেঘরিয়া নামে একটা ডিপিও আছে, আপনাদের ডিপিও আলামিন আসছে কিনা আমার মনে দেখতে পাইনি। আলামিন সেদিন একজনকে নিয়ে আসছে, সে কোথেকে নিয়ে আসছে, তার আউটলেট থেকে 5-6 কিলোমিটার দূরে একটা ডিপিও আছে, সেই ডিপিওতে উদ্যোক্তা কাজ করছে না, সেজন্য তার এক বন্ধুকে নিয়ে আসছে। সে বন্ধুকে তার আউটলেটে সে ট্রেনিং দিচ্ছে, ব্যাংকিং ট্রেনিং দিচ্ছে, আর নিয়ে আসছে ডিপিএমজির সাথে পরিচয় করিয়ে নিয়ে গেল এবং আমাদের সাথে পরিচিত করে নিয়ে গেল। সে 5-6 কিলোমিটার দূরে যেহেতু আছে, সে দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে ওই এলাকার লোকের সেবা নিশ্চিত হবে, ডাক বিভাগ আরো পরিচিত হবে, আর ওর বন্ধু কিন্তু একটা সঠিক কর্মসংস্থান হবে, সেও কিন্তু একটা কাজের মধ্যে উদ্যোক্তা হয়ে যাচ্ছে। সে একা কর্মসংস্থান না, কিন্তু আপনারা কিন্তু দেখেন যারা সার্ভিস দিচ্ছেন তারা কেউই কিন্তু একা না, সাথে আপনাদের সাথে লোক আছে, 1 জন 2 জন 3 জন 4 জন লোক আছে। আপনার সাথে আরো বড় হবেন, আপনাদের সাথে আরো অনেক লোক যোগ হবে। আপনি চাকরি খুঁজবেন না, আপনি চাকরি দিবেন, আপনি অনেককে চাকরি দিবেন, যারা ভালো করছেন সবাই দিতে পারবেন, সবাই। আজকে দিতে না পারলেও 2 দিন পরে আপনার আসলে দিতেই হবে। সো এই যে শেয়ারিং গুলো হচ্ছে, সমাজে যে উন্নতি হচ্ছে, সেই উন্নতির অংশ আপনি হচ্ছেন। উন্নতিটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে লোকগুলো কিভাবে তাদের ভাগ্যের উন্নতি করছে, যার ফলে আপনার যে তৃপ্তি সেটা অনেক, এবং আপনার ওদের সাথে যে সম্মান, ওদের যে সম্মানের দৃষ্টিতে আপনাকে দেখবে সেটা অনেক। একজনের ব্যবসায় যদি আপনি একটা বিনিয়োগ বা ঋণ দিয়ে থাকেন, তার ব্যবসাটা যখন ভালো হবে তখন সে কিন্তু কোনোদিন আপনাকে ভুলবে না, আপনার সাথে থাকবে। একজনের পার্সোনাল সেভিংস করায় রাখার ফলে যখন বিপদের সময় এই সেভিংসটা তার বিপদ থেকে উদ্ধার করবে, সে কিন্তু আপনাকে জীবনেও ভুলবে না। এই ছোট ছোট সমাজের উপকার করার আমাদের ক্ষমতা আছে। আমরা সরাসরি পকেট থেকে একজনকে টাকা দিতে না পারি, কিন্তু তার আর্থিক ব্যবস্থাপনায় তাকে হেল্প করে তার জীবনে অনেক উন্নতি করতে পারি। সেটা নিয়ে আমরা অবশ্যই এগিয়ে যাব। এটা সমাজের অনেক বড় উন্নতি। আমরা সবাই মিলে উন্নত হলেই দেশ উন্নত, জাতি উন্নত, আমরা উন্নত। সেটা আমরা এগিয়ে যাব নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। ইব্রাহিম সবুজের বক্তব্য আমার খুবই খুবই পছন্দ হয়েছে, এবং আমার মনে হয়েছে যে ইব্রাহিম সবুজকে আমরা পরবর্তীতে আমাদের অফিসারদের ট্রেনিং এর জন্য একটা ট্রেনিং সেশন করে দেব। নিশ্চয়ই আমাদের সামনে যে নতুন অফিসাররা জয়েন করবে, আমরা তখন ইব্রাহিম সবুজকে ইনভাইট করবো একটা ট্রেনিং সেশন নিতে আমাদের নতুন অফিসারদের জন্য। থ্যাংক ইউ। সুমন প্লিজ। থ্যাংক ইউ স্যার। স্যার, ইব্রাহিম সবুজ ভাই আসলে যে প্রেজেন্টেশনটা দিয়েছেন আর যে বোঝানোটা বুঝেছেন, সিম্পলি আমি একটা জিনিস বলতে চাই আপনাকে, স্যালুট। মানে আমি এত প্লিজড
মানে ব্যক্তিগতভাবে এত সুন্দর প্রেজেন্টেশন দিচ্ছেন, আমি পুরো প্রেজেন্টেশনটা আপনার এখান থেকে বসে দেখছি, পড়ছি এবং আপনার কথাগুলো শুনছি। আমরা আমাদের উদ্দেশ্য কিন্তু ইব্রাহিম সবুজ ভাই, এই যে আপনারা সামনে আগে আসছেন, আপনি বারবার উদ্যোক্তা ভাইদেরকে বলছেন, আমিও বলছি, স্যারও বলছেন, এমডি স্যারও বলছেন, আমরা সব উদ্যোক্তা সহকর্মী সহ আমরা সবাই এক একটা ইব্রাহিম সবুজ হইতে চাই। তাহলেই আমাদের আলটিমেট যে গোল সেটা আমরা পৌঁছাবো। কারণ উদ্যোক্তার মতো হবে, যেন তেন উদ্যোক্তা আমরা হব না, আমরা হব ডিফারেন্ট ক্যাটাগরির এবং স্পেশাল ওয়ান। আমরা এই মানসিকতাটা রাখি। আর একটা জিনিস হলপ করে বলতে পারি, আমাদের প্রতিটা শনিবারে কিছু না কিছু নতুন থাকে, কিছু না কিছু আমরা একজন আরেকজনের কাছ থেকে শিখতে পারি। প্রতি শনিবারে জয়েন করবেন, আরো 2 জনকে জয়েন করা হবে, কি আমাদের উদ্যোক্তা গ্রুপটাই ডেভেলপ করবে। একাকি বড় হয়ে আসলে আমরা বড় হইতে পারবো না। আমরা এই নিয়ে আমি এই পর্যায়ে, আর আজকে ট্রেনিং আমরা একটু টাইম কমিয়ে নিয়েছি, ধরেন 2টায় শেষ করতাম, এই 2টা থেকে আরো আগে শেষ করবো, কারণ নামাজের একটা ব্যাপার থাকে, দুপুরে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে। আপনারা আমাদের সাথেই থাকেন। সুজন ভাই কি আছেন? হ্যাঁ আছে, দেখতে পাচ্ছি সুজনকে। আনমিউট করতে হবে, সুজনকে রিকোয়েস্ট আমি পাঠান। এই পর্যায়ে অনুরোধ করব সুজন ভাইকে, রেমিটেন্সের কাস্টমার উনি কিভাবে হান্ট করেন আর সেবা দেন, এই নিয়ে সংক্ষিপ্তভাবে উনি ওনার অভিজ্ঞতাটুকু আমাদের সাথে শেয়ার করবেন, যেন আমরাও এনরিচ হতে পারি। সুজন ভাই প্লিজ। সুজনের সম্পর্কে বলি, সুজন কিন্তু লোনের ক্ষেত্রে সবার আগে অগ্রণী ভূমিকা রেখেছে। সুজন তার এই যে লোন ফাইল নিয়ে এখনো বসে আছে সুজন। সুজন লোন ফাইল শুরু করেছে সবার আগে, এবং এত কনফিডেন্টলি শুরু করেছে যে সুজনকে আমরা লোন সিস্টেমে ডাটা এন্ট্রি করার সুযোগ দিয়েছি। সুজন নিজে লোন কাস্টমার জোগাড় করে সিস্টেমে ডাটা এন্ট্রি দিয়ে দেয়, আমাদের অফিসাররা যে ফিল্ড ভিজিট করে তথ্য নিয়ে সেই ফাইলগুলো রেকমেন্ড করে। সুজন এটা, এবং গতদিন লোন নিয়ে ব্যাপক সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়েছে, এমডি স্যার সেটা শুনে খুবই খুশি হয়েছেন। তো এটা খুবই ভালো কথা। এবং সুজন আজকে রেমিটেন্স নিয়ে বলবে। রেমিটেন্সের কাস্টমার আপনারা ভালো করে শুনবেন। রেমিটেন্স কাস্টমার আপনার জন্য, রেমিটেন্স কাস্টমারকে আমাদের সেবা দিতে হবে। ঠিক আছে সুজন প্লিজ। আমি 10 মিনিটের মধ্যে শেষ করতে চেষ্টা করব স্যার। মানে মিটারে কি বোতাম আছে? স্যার আমাকে কি শোনা যায় কি? না, আপনি আপনাদের মতো টাইম নেন, শুরু করেন। আপনি শুরু করেন, আপনি অসুবিধা নাই। এত দ্রুত শেষ করতে হবে না, আপনি মোটামুটি ভাবে টাইম বোতামটা চাপ দেওয়ার পরে যে সংখ্যাটা পাবেন প্রেজেন্টার মোড দিয়ে দিয়ে আমি একটা কথা বলবো, তারপর আমি একটা স্লাইড শেয়ার করব। এই যে 3750 আর 3550 এটা বিয়োগ করে দেখবেন যে মিটারের সাথে মিল আছে কিনা। যদি মিল না থাকে পরিবার এখন তাহলে পলিতে অফিসে যাওয়া লাগবে। দ্বিতীয় এজেন্ট ব্যাংকিং নিয়ে একটা পরিবারে সব, আর যদি মিল থাকে তাহলে আপনার বিল দেওয়া লাগবে, অফিসে যাওয়া লাভ নাই। একত্রিত হই। হ্যাঁ, এই দিনের জন্য আর সবাই আমরা যদি অপেক্ষা মিল না থাকে তাহলে অফিসে যাওয়া লাগবে, যায় বলা লাগবে যে আমার মিটারে এত ইউনিট। এটা সবাই সবার পক্ষে থেকে একটু চাওয়া থাকে। সুজনকে আমি একটু থামাই, একটা মিনিট। অনেকে কথা বলতে চাচ্ছেন, আমি একটু বলবো যে সুজনের বক্তব্যের পরে আমরা ওপেন ফ্লোর দিব, আপনাদের কথা শুনবো। থ্যাংক ইউ। হ্যাঁ সুজন প্লিজ। আমাকে বিশেষ করে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আমার অবস্থান থেকে রেমিটেন্স প্রথম যখন শুরু করি, আমি যখন প্রথম আউটলেটটা শুরু করি, একদমই এরকম সাজানো ছিল না, গোছানো ছিল না। একটা দোকান ছিল, জাস্ট বাজারের একটা দোকানের মতো এরকম একটা সিস্টেম করে আমি ডিপিওর যে ইন্টারপ্রেজার হিসেবে যে কার্যক্রমগুলো আমাদের ছিল সেগুলো আমি চালাইতাম। তো একটা কম্পিউটার ছিল সাইডে, ওটা দিয়ে আমি ব্যবস্থা করে কিছু বাচ্চাদেরকে কম্পিউটার শিখাইতাম বা স্কুল কলেজের ছেলেপেলেদেরকে। তো একদিন আমাকে ফোন দেওয়া হলো, আমাকে ফোন করা হলো, সবকিছু অ্যাক্টিভ করে দেওয়ার পরে একদিন নিয়ারো সাহেব আমার এখানে আসছেন। আপনার তো এরকম হচ্ছে, আপনার একটা ইউজার করে দিই, তাহলে আপনি ব্যাংকের কাজ করতে, ঠিক আছে করে দেন। তো আমার কাছে গ্রামীণ ফোনের ফিঙ্গার গুলো ছিল, অ্যাভেলেবল ছিল আমার কাছে। ওটা দিয়ে এসে বলো যে আপনার কাছে সব আসছেই, এখনই চাইলে ব্যাংকিং শুরু করতে পারেন। আমি তো আমার দিকে একটা কৌতূহল জাগলো, ঠিক আছে ভাই ব্যবস্থা করে। আমি কিভাবে শুরু করবো?
আমার তখন কোনো ডেকোরেশন ছিল না, কোনো তখন সে আবার বললো যে ভাই সময় যেহেতু আছে আপনি ওদেরকে তো আজকে আসলে 12 তারিখ চাপ দিতে চেষ্টা একটু পারছি না, লাজে যতটুকু পারেন এর মধ্যে আমরা করে দিই বোঝা যায় না যেখানে একটু সার্ভিস দেওয়া। আমি কিছু জিনিস আলাদাভাবে একটু ডেকোরেটেড করতে চেষ্টা করলাম আর কি। তো অনেকে জিজ্ঞেস করে এটা কি লাগাইছো, আমি বললাম নতুন করে ব্যাংক যেহেতু সময় আছে তো 23 তারিখ লাস্ট না অনেকেই বলে। তো আমি আমরা আমার দিয়ে কালকে আসলে প্রয়োজনে observation হয় প্রায় কালকে 5-6 মাস করে এভাবে সমাধান করা থাকছি। মানে আমার উপজেলায় ব্যাংকেশিয়ার নাম নাই, ব্যাংকেশিয়া কেউ অনেক সময় দেখা যায় কি জানে একদমই নাই। যে এই যারা ইউনিট করে ওরা মনে করেন যে হয়তো অনেক সময় কম নিয়ে নিয়ে আর অনেক সময় বেশি নিয়ে নিয়ে ওইটা নিয়েই আমি সমস্যা আইডি এক প্রকারের কৌতূহল অবস্থান করলাম এবং একটু অবজারভেশনে রাখলাম। তো আমাকে উনি শিখাই দিলেন ওই দিন যে ভাই এই আগে আমি মিটারে দেওয়া লাগবে মিটারে কত ইউনিট যদি মিটারে বেশি থাকে কাগজ কম থাকে আপনার আশপাশে যেগুলো আছে তাহলে তো আর ওই হিসাব করা লাগতেছে না, তাহলে এটি হাতে প্রথম মাসে আমি ওই যে আমার আর যদি মিটারে যদি বেশি থাকে কাগজ যদি কম থাকে তাহলে অফিসে গেলে পরে জন্য কাগজ বানায় আমার কাছে পাঠাই। অনুযায়ী তো তারা বললে পরে বলছে যে তোমরা বাংলাদেশের লাইন না ধরে আমার মিটারে তো 10 কিলোমিটার দূরে যাইতে হবে উপজেলা শহরে, সেখানে যে ব্যাংকের লাইন দেওয়া লাগবে, অনেক বড় সিরিয়াল। তো আমার এর মধ্যে আমরা আল্লাহ সময় লাগছে আল্লাহ উড়ানো যাবে এটাই এসে বললাম দেখি ভাই একটু চেষ্টা করি। আমিও তো তখন আসলে কনফিউশন চেষ্টা করে একবার ভিতরে যাবেন একবার তো ভিতরে আমিও বিল্ডিং বুঝতাম না যে কোনটা আমি পাবো কোনটা আমি পাবো না, কোনটা ভুল ধরবে। তো আমি চেষ্টা করতাম এখান থেকে দেওয়ার পরে হ্যাঁ ওনে গেলে টাইম ছিল আসলে কোনো ভিড়ের সময় ছিল না, 2-3 মিনিটের ভিতরে আমি ব্যাক পাই। আমি মানুষকে সময় আছে এবারে তো দৌড়ে পড়ে যায় দেখার কথা না। এলাকার যারা সুবিধাভোগী বা বেনিফিশিয়ারি তারা অনেক আনন্দিত ছিল আমাকে। তখন একজন বললো তোমাদের খালি বেনিফিশিয়ারি দাও না, আমাকে দাও, যে আমার মানে অ্যাকাউন্টে করা যায়। তখন সে একটা অ্যাকাউন্টে বললো সে টাকা পয়সা রাখলো, তাই এটা আমার এই মিটারে পরে আবার যখন লাগে তখন নিব না। উপরে ডাউনলোড KWH এরকম ভাবে এটা হলো আমার আস্তে ইউনিট আস্তে আমি প্রথম মাসেই স্টার রেমিটেন্স দিলাম। যে মাসে শুরু করলাম 10-15 দিনের মাসে 15 তারিখের পরে শুরু এটা হলো আমার করলাম ইউনিট স্টার রেমিটেন্স দিলাম। রানিং আমি স্টার রেমিটেন্স দিয়ে চিন্তা করলাম যে KW স্টার রেমিটেন্সে আমি 50 টাকা করে পাইলে তাও তো আমি কিছু পাই, 1000 টাকা পাই। তো না আমার ওখান থেকে 100 টাকা কাইটে নিয়ে গেছে, 900 টাকা আমার প্রথম মাসে ইনকাম। এটা আমি তখন একটু আমি 2-4 টাকা এখান থেকে ইনকাম করতে পারি। এই আমি একটা পর্যায়ে নিয়ে আমি আস্তে আস্তে গ্রামে তখন হলো শুক্রবার শনিবার বা 50 সময় বিকেলবেলা যখন বিভিন্ন জায়গায় আমি ওয়ার্ক করি, বিভিন্ন সময় এলাকার বিভিন্ন মানুষের সাথে একটু দেখেন ওই কাজের সাথে আমার কাছে রেমিটেন্স করা যায়, তোমাদের কোনো অ্যাকাউন্ট লাগলে আমাদের ওখান থেকে দিতে পারো। ওরকম সাজাই নেই বিদায় আমি ডাইরেক্ট ব্যাংকের প্রতিশ্রুতি আমি দিতে পারি তাদেরকে, কিন্তু আমি বলছি যে এই কাজগুলো যদি আমরা মিটারে যদি কাগজের সাথে মিটারে বিল থাকে তাহলে আমরা এই বিল দেয়া লাগবে, যা গাড়িবার যা অনেক তো সময় নষ্ট করে লাভ নেই দেয় না টাকা আছে তো লাভ আসছে, তখন আমার ভিতরে কাজ করছে যে কাজ করলেই তো ভালো কিছু পেতেছে। তখন 4-5 মাস পরে যখন এরকম 40টা 50টা 60টা দিতেছি, 3-4 মাস যাওয়ার পরে আমার ডিস্ট্রিক্ট ম্যানেজার একদিন বললো সুজন ভাই আমি তো বোকা। তখন আমি বললাম যে ভাই আমি আবার বোকা কি, আমার তো লাভ আইতে সমস্যা কি, আপনি আর একটু সাজান আর একটু গোছায় নেন, আর এই যে লোকগুলো আপনি কি করতেছেন রেমিটেন্সের জন্য আপনি এখন ধরতেছেন এইগুলোর আপনি অ্যাকাউন্ট করে দেন। তখন আমি বললাম যে ভাই অ্যাকাউন্ট করলে আমার লাভ, আমি একটা পাইলে 50 টাকা পাইছি, অ্যাকাউন্টে টাকা আসলে আইসে নিয়ে যাবে। তো কেউর সাথে মানে টাকা আসবে বিদেশের থেকে, আসার একদিন পরে বা পরের দিন মেসেজ পাওয়ার সাথে সাথে কবে ভাই আমার টাকা লাগবে, টাকা দেন, নিয়ে যাবে, তো আমার লাভ। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, মানুষের বিদেশে গেলে কতদিন পর্যন্ত দেনা থাকে, কতদিন পর্যন্ত মানুষ মানে টাকার অভাবটা মানে থাকে, দেখা যায় যে 6 মাস 1 বছর পরে দেনাগুলো দেওয়া শেষ হয়ে যায়। এরপরে ওই বিদেশিদের টাকাটাই কিন্তু সবচেয়ে বেশি ব্যাংকে করে থাকে। আমি আমার বাস্তবতায় 1 বছর হয়ে গেল, আমি বাস্তবতায় পেয়েছি যে বিদেশিদের টাকাটাই একদম অলস ভাবে করে থাকে, যেটা আমাদের জন্য লাভবান, মানে একদম করে থাকে, ওনাদের কাজেই লাগে না তেমন একটা, টুকটাক নেয় আবার দিয়ে যায়, আবার এক পাশ দিয়ে নিলেও আর এক পাশ দিয়ে আসতে থাকে, মানে খালি হওয়ার সাথে সাথে আবার ভরা সারা, এরকম অ্যাকাউন্ট গুলো এরকম ভাবে চলতেছে। আমি কি করলাম তখন আমার এইটা মাথায় কাজ করলো, তাহলে আমার ডিপোজিট বাড়াইতে হবে, তা নাহলে আমি ফ্লোট শেয়ার কিভাবে পাবো। তা ডিপোজিট বাড়ানোর জন্য আমি আবার এই গ্রাহকদেরকে বললাম যে ভাই অনেক সময় যে ঈদের সময় বিভিন্ন সময় আপনাদেরকে 1 ঘন্টা আধা ঘন্টা দেরি করতে হয়, আমাদেরও সমস্যা হয়, উপর থেকে যখন নাকি আমরা রিকোয়েস্ট পাঠালে তাদের দিতে সময় লাগে, আপনারা একটা অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্টে 1-2 দিন পরে টাকাটা আসলেও আপনি আসার সাথে সাথে ফিঙ্গার দিয়ে টাকাটা নিয়ে যেতে পারবেন। তো এটা কেমন হবে, ভালো হবে। আমি একটা করে অ্যাকাউন্ট করে একটা করে কার্ড বা স্লিপ ধরা দিতাম, যেটা ছবি তুলে এই মুহূর্তে পাঠাই দিবেন বিদেশে।
তারা ওইভাবে পাঠাই দিত। পাঠাই দেওয়ার পরে একটা পর্যায়ে দেখলাম যে আমার ধাপ ধাপ করে খুব তাড়াতাড়ি আস্তে আস্তে আমার ইয়েটা মানে যখন নাকি দেখি যে অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে মানুষের, আমার ফ্লোট শেয়ারটাও বাড়তেছে, আমার পয়েন্টের টাকাটা মূলত বেড়ে যাচ্ছে। একটা পর্যায়ে আমার ফ্লোট শেয়ারটা বেড়ে যাচ্ছে, টাকাও মানে ডিপোজিটও বেড়ে যাচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে আমার লাভ তো আগের চেয়ে বেশি, এই আমি আবার এটার দিকে চললাম। এইখানে আবার কি করলাম, যারা আমার রেমিটেন্স নেয় বা অন্য জায়গা থেকে রেমিটেন্স নেয় তাদেরকে আবার অ্যাকাউন্টে পরিবর্তন করার ব্যবস্থা নিলাম একটা করে। আমি এখন মাসে 10-15টা মাত্র রেমিটেন্স আমার আসে, যাদের একদমই জরুরি টাকা হয় তারাই শুধুমাত্র আমি তাদেরকেই রাখছি। আর বাকি আমি সমস্ত সার্ভিস বাড়ানোর চেষ্টা করছি, কিন্তু রেমিটেন্সটা আমি কমানোর চেষ্টা করছি। এটা আমি চেষ্টা করছি আমার ব্যক্তিগত দিক থেকে যে আমি 3 নম্বরের রেমিটেন্স আমি চাই না। অন্যভাবে কিভাবে মানুষকে মোটিভেটেড করে অ্যাকাউন্টে পেমেন্টে নেওয়া যায়। আমার কথা আপনার অ্যাকাউন্টে টাকা না থাকুক সমস্যা নেই, আমি দিয়ে দেবো সাথে সাথে। এটা আপনারাও সবসময় করবেন। সেটা হলো ওর টাকার প্রয়োজন হবে 1 বছর, 6 মাস, 2 বছর, কত 5 বছর বিদেশ করবে, 10 বছর বিদেশ করবে, বাকি টাকাটা কোথায় থাকবে? একটা পর্যায়ে আপনার কাছে থাকবে। আপনি যখন অনস্টপ সার্ভিসটা দিবেন, আপনি যখন কথা বলবেন, আসার সাথে সাথে বলবেন ভাই বসেন, আপনি টাকা আসছে নিতে আসছেন, বসেন, এটা টাকা না খাওয়ান। আপনি যদি তারে হাসি মুখে কথাটা বলে তাড়াতাড়ি করে টাকাটা বুঝাই দেন, সেও ভাবে দেখাই দেন, এখানে টাকা আসার সাথে দিয়ে দেয়, আমার অন্য জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার হয়তো 6 মাস তার থেকে কোনো ইনকাম আপনি করবেন না, তার পিছনে আপনি ইনভেস্ট করবেন। আপনার যে টাকা আনতে হবে, কষ্ট হবে, আপনার টাকাটা জোগায় রাখতে হবে, নিজের কাছে অ্যাবিলিটিটা রাখতে হবে, এই জন্য আপনার কষ্ট হবে, কিন্তু এই কষ্টটা আপনার স্বীকার করতে হবে দীর্ঘদিনের লাভের জন্য। দীর্ঘদিনের লাভের জন্য আপনাকে এই ব্যবস্থাটা নিতে হবে। এই দীর্ঘদিনের ব্যবসাটা যদি আমি না ধরে রাখি, তাহলে আমি একটা পর্যায়ে আমার বিজনেস সাস্টেন করতে পারবো না। একটা পর্যায়ে আমাকে ঝুঁকিতে পড়তে হবে। কারণ আজকে আমার কাছে রেমিটেন্স পার্টনার 10 জন আছে, 5 জন আছে, আমার ব্যাংকে চাপ আছে, আজকে তাড়াতাড়ি পেয়ে গেল। একদিন আধা ঘন্টা দেরি হলে পরের দিন সে চিন্তা করবে আমি অন্য জায়গায় চলে যাই। একদিন 2 ঘন্টা, আমাদের ঈদের সময় দেখা গেছে 2.5 ঘন্টা 3 ঘন্টাও দেরি হয়েছে রেমিটেন্স। তো তখন কি হইতো, ওই কাস্টমারটা আমি হারাই ফেলাম চিরদিনের জন্য। একবার যখন দেরি হবে, ওই চিরদিনের জন্য ওই কাস্টমারটা হারাই ফেলবো, আবার তাকে ফিরে না। কাম ব্যাক করা কিন্তু খুব পিকআপ। আপনি নতুন একজন কাস্টমার সহজে 10 জন কাস্টমার ধরতে পারবেন, কিন্তু একটা কাস্টমার চলে যাওয়া কাস্টমার ফেরত আনতে আপনার 20 জন 30 জন কাস্টমারের সেম কষ্ট আপনার হবে। এটা আমি যেটা পাইছি এইদের সময় হয়েছে, এটা একটা আমিও পাইছি, এটা ভুক্তভোগী হয়েছে আসলে। তো আমি সবাইকে বলবো যে আপনার অ্যাকাউন্ট পেমেন্ট সিস্টেমটা যখন আপনি 3 নম্বরের রেমিটেন্সটা কমাইতে চেষ্টা করবেন। আমাকে আমার ডিস্ট্রিক্ট ম্যানেজার সাহেব মাঝে মাঝে ওই আমার পয়েন্টেরই পাঠাইতো, মানে লিস্টেড হেড অফিস থেকে রেমিটেন্স বিভাগ থেকে এটা দেওয়া হয় ডিস্ট্রিক্ট ম্যানেজারদেরকে যে কোন পয়েন্টে কতগুলো রেমিটেন্স, কি নামে কত টাকা কত তারিখে পেমেন্ট হয়েছে। আমাকে লিস্ট পাঠাইতো, বলতো যে ভাই কমতেছে না তো, আপনি না কমালে তো আপনার বিজনেস সাসপেন্ড হবে না। তারা কি করেন, এই মাসে তো 40টা আইছে আপনার, আমি বললাম ঠিক আছে ভাই, আগামী মাসে 10টা কমাবো, আগামী মাসে 5টা কমাবো। এরকম আমি একটা এম নিয়ে কাজ করতাম যে এই লোকগুলো আমার কাছে আসে কন্টিনিউ, এদেরকে আমি ধরবো, এদের বাড়ি যাই আমি অ্যাকাউন্ট করে আসতাম, এদের বাড়িতে যাইও আমি অ্যাকাউন্ট করে আসতাম। এখন আমার মাসিক রেমিটেন্স আছে 8টা 10টা বা কিছু ঝাউলি আসে, যেগুলা অন্য জায়গায় চলে যাবে, হয়তো শুনতে এখানে দেওয়া যায়, এখানে এসে নিয়ে যায় এরকম। কিন্তু আমার পরিচিত যারা, তারা সাধারণত অ্যাকাউন্ট পেমেন্টেই আনে। রেমিটেন্স নিয়ে আমি একটু প্রেজেন্ট শেয়ার করতে চাই। আরো কিছু কথা আমার আছে, ওটা আমি একটু পরে বলবো। আসলে আমি একটু একটা প্রেজেন্টেশন ছোট করে করছি আসলে। এটা আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার যে লোনের ফাইল আমার কাছে প্রায় 30-35টা ফাইল এখন অনেকদিন পেন্ডিং আছে, আমি কাজ করে শেষ করতে পারতেছি না। সব গ্রাহকদের বাড়িতে যাওয়ার ছবি তুলে আনা লাগে, আবার অ্যাকশন ছবি লাগে, আমার নিজের আইডিতে নিজেরই পোস্টিং দিতে হয়, রাত পর্যন্ত কাজ করি। তবে 10:30টার পরে আর আমাকে অ্যাক্সেস দেয় না, টাইম আমাকে অ্যাক্সেস দেওয়া হয় না। 10:30টার পরে আমি আর কাজ করতে পারি না অনলাইনে অফার দিকে আনতে। ঠিক আছে স্যার, আমি আমার প্রেজেন্টেশনটা একটু শেয়ার করতে চাই সবার উদ্দেশ্যে। আপডেট দিয়ে নেই এখানে, তাহলে তথ্যগুলো আবার থাকবে না। এটাও লোনের কাজ করতেছিলাম স্যার ওর কাছে। স্যার প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। আমরা প্রথমে ফরেন রেমিটেন্স, বৈদেশিক রেমিটেন্স, এটা কি আসলে? রেমিটেন্সটা কি? ব্যাংকিং পরিভাষায় রেমিটেন্স মানে অর্থ এক স্থান থেকে অন্যের স্থানের নিকট হস্তান্তর করা বা প্রেরণ করা।
এটি হলো রেমিটেন্সের মূল থিম। আমরা ব্যাংক এশিয়াতে 3টে মাধ্যমে মানে রেমিটেন্স আমরা পেমেন্ট করে থাকি। একটা হচ্ছে প্রধানত 2টা, পিনের মাধ্যমে এবং হিসাব অ্যাকাউন্ট পেমেন্টের মাধ্যমে। এখানে 2টা সিস্টেমে আমি দিয়েছি, পিনের মাধ্যমে অ্যান্ড হিসাব নম্বরের মাধ্যমে পেমেন্ট, মানে এসি পেমেন্ট যেটা আমরা বলে থাকি, অ্যাকাউন্ট পেমেন্ট। তো পিনের মাধ্যমে আমাদের ওয়েব বেস, যেটা আমাদের সফটওয়্যার থেকে ডাইরেক্ট আমরা রিকোয়েস্ট দিতে পারি, এখন পর্যন্ত 14টা। তো সেক্ষেত্রে 16টা আছে, 15টা এটা হবে। একটা মানিগ্রামটা এখন অন দ্য প্রসেসে আছে, অনেকেই পেয়েছেন, অনেকেই পাবেন। একটা প্রসেসে মানিগ্রাম যাচ্ছে। মানিগ্রামটা হয়ে গেলে আমাদের আপাতত 16টার নাম আমরা সেদিন গত 2 দিন আগেও লিস্টে পেয়েছি। এই 16টার মধ্যে ওয়েস্টার্ন ইউনিয়ন 10 ডিজিট দিয়ে শুরু, 10টা ডিজিট হয়, যে কোনো ডিজিট দিয়ে শুরু হতে পারে। ট্রান্সফার 13 ডিজিটের হয়, স্টেট দিয়ে শুরু হয়, এএমপিএম এরকম ইয়া থাকে। পূর্ব মানি ট্রান্সফারটা ডাইরেক্টলি আমরা দিতে পারি, এটা আমাদের কোনো একটু প্রেজেন্টেশন মোডে নাই, আপনি এমনি স্লাইড মোডে আছেন, প্রেজেন্টেশনে দিয়ে দেন, F5 চাপ দেন তাহলে হবে। আচ্ছা, এখন ঠিক আছে। আমাদের বিতরণ পদ্ধতিটা 2টা। পিনের মাধ্যমে যেটা বলতেছিলাম, যে প্রভু মানিটা আমরা সরাসরি দিয়ে থাকি, এপিআই কানেক্ট হওয়ার কারণে আমরা পিন নম্বরটা দেওয়ার পরে অটোমেটিক কাস্টমারের তথ্যটা আমাদের চলে আসে। আমরা সেই তথ্যটা জাস্ট কাস্টমারের বেনিফিশিয়ারের তথ্যটা ইনপুট দিয়েই সরাসরি পেমেন্টটা দিতে পারি, আমাদের কোনো সময় নিতে হয় না। আরটা যেটা মার্সেন্টেজ, আজকে আমাদের একজন রেমিটেন্সের স্যার বললেন যে আমরা যদি এই মার্সেন্টেজটা মালয়েশিয়া, সাউথ আফ্রিকা থেকে আসে, তো মালয়েশিয়া থেকে হয়তো এটা নতুন একটা সুযোগের কথা একজন স্যার বলেছিলেন যে এদেরকে আমরা লোনও দিতে পারবো। এটা 14 ডিজিটের হয়, 14 ডিজিটের 21 দিয়ে শুরু হয় বেশিরভাগ। 21 সালের 20 সালে 20 দিয়ে শুরু হতো, এখন দেখতেছি 21 দিয়ে বেশিরভাগ শুরু হয়। ক্লাসিক এক্সপ্রেসটা 12 ডিজিটের হয়, মালয়েশিয়া এবং ইউএসএ এবং ইউরোপ থেকে আসে। ডয়েজ মানি ট্রান্সফার 13 ডিজিটের হয়, 66 দিয়ে শুরু হয়, এজেন্ট থেকে আর ব্রাঞ্চের 88 থেকে। তবে এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি, ডয়েজ মানি ট্রান্সফারের ক্ষেত্রে অনেকেই আপনার কাছে আসবে, ইউরোপ থেকে আসবে টাকাগুলো, স্মল ওয়ার্ল্ড থেকেও তারা সেন্ড করে। তারা বলে দেয় ভাই স্মল ওয়ার্ল্ডের টাকা দেওয়া যাবে কিনা। যদি আমাদের ব্যাংক ডেডিকেটেড করা থাকে, স্মল ওয়ার্ল্ডকেই ডয়েজ মানি দিলেও কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন। বিএ এক্সপ্রেস 9 ডিজিট থেকে শুরু হয়, স্টার্ট যে কোনো সংখ্যা দিয়ে শুরু হতে পারে, শুধুমাত্র ইউএসএ থেকে আসবে টাকাটা। ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি, এটা হলো এনইসি দিয়ে শুরু হয়, 9 ডিজিটের ম্যাটেরিয়াল ডিজিট থাকে, এনইসি দিয়ে 9টা ডিজিট থাকে। রিয়া কন্টিনেন্টাল, এটা অ্যাভেলেবেল, আমরা সবসময় পাই, 11 ডিজিটের হয়ে থাকে, 12 দিয়ে শুরু হয়, 44 দিয়ে, 95 দিয়ে, 77 দিয়ে, 13 দিয়ে, তবে 12 এবং 13টা দিয়েই সবসময় বেশি পাওয়া যায়। ইনস্ট্যান্ট ক্যাশটা 9 ডিজিটের হয়, 19 দিয়ে শুরু হয়। সিবিএল ট্রান্সফার, মানি ট্রান্সফার 9 ডিজিট দিয়ে শুরু হয়, 0 দিয়ে 9টা ডিজিট হয়, 0 দিয়ে হয়, অনলি মালয়েশিয়া থেকে এই টাকাটা আসে, সিবিএল মানি ট্রান্সফারটা। ইউ রেমিট 13 ডিজিট দিয়ে স্টার্ট হয়, 23 থেকে শুরু হয়, ওয়ার্ল্ড ওয়াইড আর কি, কোম্পানি 23টা ডিজিট দিয়ে শুরু হয়, অনেক সময় 23টা ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, 23টা কোম্পানি থেকে এটা আসতে পারে। সিবিএল মানি ট্রান্সফার 11 ডিজিট দিয়ে শুরু হয়, এটা সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে আপনারা পেয়ে থাকবেন। মানিগ্রামটা 8 গ্রাম, বিশ্বের সব জায়গা থেকে এটা আসে। আর এনসিই মানি ট্রান্সফার লিমিটেড ইউকে, এটা শুধুমাত্র ইউরোপ থেকেই এই টাকাটা আপনারা পেয়ে থাকবেন। আর এখানে আমি একটা তথ্য দিয়েছি, আপনারা দেখতে পারবেন, হিসাব নম্বরে পেমেন্ট, মানে এসি পেমেন্ট। আমি যে বললাম যে আমি গ্রাহকদেরকে একটা অ্যাকাউন্ট করে, এই অ্যাকাউন্টের একটা কার্ড তৈরি করে গ্রাহকদেরকে দিই যে তুমি এটা ছবি তুলে বিদেশে পাঠায় দাও। তো তারা পাঠায় দিলে গ্রাহকের ওখানে যিনি সেন্ডার থাকেন তার কাছে এই তথ্যটা গেলে শুধুমাত্র সে তার মোবাইল থেকে ছবিটা ব্যাংকের বা এক্সচেঞ্জ হাউসের যে কোনো কাউকেই যদি এই তথ্যটা দেখায় দেয়, তাহলেই কত টাকা টাকাটা দিলেই হয়ে যায়, আর কোনো কিছু তাকে বলতে হয় না। যেমন গ্রাহকের নাম, আমাদের যে অ্যাকাউন্ট থাকবে বেনিফিশিয়ারি, ওনার নাম,
এবং অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক এশিয়া লিমিটেড এজেন্ট ব্যাংকিং ব্রাঞ্চ, রাউটিং নাম্বারটা আমাদের 0702700602, ব্রাঞ্চ কোড 060, সুইফট কোড BALBBDDH। এই তথ্যটা, এই কয়েকটা লাইন, 6 থেকে 7টা লাইন যদি আপনি গ্রাহককে হাতে লিখে দেন, কম্পিউটার প্রিন্ট করেও যদি আপনি একটা কাগজ খরচ করেন, আমার মনে হয় না লস হবে। কম্পিউটার, আমি সবসময় কম্পিউটার প্রিন্ট করে দিই, আমাদের যদি 1 টাকা খরচও হয়, এটা আমার অন্য দিক থেকে এটা আমার ইনভেস্ট, আমি এটা মনে করি যে এটা আমার ইনভেস্ট। প্রবাসী ভাইদের জন্য এটা আমার ইনভেস্ট, এরকম মনে করি আমি। অনেকে যারা নতুন যায় তাদেরকে কি করি, তার নিজের নামে এবং ফ্যামিলির কারো নামে যৌথ অ্যাকাউন্ট করে দিই, আবেদন করিয়ে ফ্যামিলির নামে তুমি চলে যাও, সমস্যা নেই, তুমি আসলেও তুমি পিতামাতার আইডি কার্ড, পরিচয়পত্র সহ উপজেলা জমা দেওয়া লাগবে। জমা দেওয়ার পরে ভাই যারা আছে তারা চাইলে এখান থেকে তারা একটা সময় দেবে যে মুখ পার দিন শুরু করাবো, ওই দিন দেখা যাবে করে দিই যে তুমি যদি নিজের কিছু টাকা জমাইতে চাও, এটাই জমাইতে পারো। আইডি কার্ড এখন তো অনলাইনে সর্বোচ্চ 2.5 থেকে 3 মাস। যে তারা বলছে যে ভাই টাকা তো জমাই করে সবই সংসারে দিয়ে দিব, সংসারে খরচ হয়ে যায়, আমার জন্য আলাদা একটা কিছু করা যায় কিনা, সেটা আমি দিয়ে দেবো, ওটা আমি ধরবো না। আমি বলছি মাসে কত পারবেন, তো ভাই 5,000 টাকা, তার নামে আমি 5,000 টাকা ডিপিএস করে দিচ্ছি তার অ্যাকাউন্টে। এখন আমি আইডি পাই নাই, স্লিপ দিয়ে আবার ওই ফ্যামিলির নামে বাকি টাকাটা যৌথ অ্যাকাউন্টে পাঠায় দেয়। অবশ্যই আমিও লাভবান হচ্ছি, গ্রাহকও সন্তুষ্টতা সাথে আমার সাথে ব্যাংকিং করছে এবং ফ্যামিলিও মানে একটা সাস্টেইনেবল অবস্থানে আছে, যারা আমার থেকে ছুটবে না। আমার এখানে আমরা আবেদন একটা ছোট স্বাভাবিক ব্যবহার মেইনটেইন করি, আমি বিশ্বাস আমি এদেরকে হারাবো না। আমি দোকানে আছি, এটা হলো আমাদের বিতরণ পদ্ধতিটা গেল। আমাদের এবিএস সিস্টেমে প্রথমে আমরা যেভাবে রিকোয়েস্ট দিয়ে থাকি, যেটা ওয়েব বেসড, এটা আমরা কনভেনশনাল এজেন্ট ব্যাংকিং এ যাই, এরপরে ট্রানজ্যাকশন থেকে ওই রেমিটেন্স রিকোয়েস্টে যাই, রিকোয়েস্টে গিয়ে গ্রাহকের পিন নাম্বার, সেন্ডার নেম এবং এদের তথ্য দিয়ে আমরা সাবমিট করি। সাবমিট করার কিছুক্ষণ পর আমরা অপেক্ষা করতে থাকি, আবার রেমিটেন্সে গিয়ে পেমেন্টে গিয়ে আমরা পেমেন্টটা দিয়ে থাকি। পেমেন্টে যাওয়ার পরে এই ধরনের কিছু আপনারা সবাই এগুলা দেখে থাকবেন বা জানবেন, এই জন্য আমি দিয়ে রাখছি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না। আমরা স্লিপ, এরকম একটা স্লিপ আসবে, একটা স্লিপ গ্রাহককে দিব এবং গ্রাহকের আইডি কার্ড এবং আমাদের পরিচিত KYC ফর্ম এবং গ্রাহকের একটা স্লিপ, আমরা এই 3টে জিনিস আমরা আমাদের অফিসে সংরক্ষণ করব। একটা মাস, যেমন 30 দিনেরটা, 30 দিন আমি 20টা দিচ্ছি, এই 20টাকে আমি একসাথে মুড়াইয়া বা একটা ফাইল করে আমি আলাদাভাবে রাখবো। যে কোনো মুহূর্তে যদি ওই পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা থাকে, সুবিধা অসুবিধা থাকে, হেড অফিস থেকে আমাদের কাছে এই তথ্যগুলো চাইতে পারে, তখন যাতে হেড অফিসকে চাওয়া মাত্রই আমি ওই তথ্যটা অমুক মাসে দিছিলাম আমি বের করে দিতে পারি। এটা আমাদেরকে সংরক্ষণ করতে হবে অবশ্যই। কোনো কাগজ, আমি এটা সবাইকেই বলি, কোনো কাগজ, একটা অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য হতে পারে, একটা ফিঙ্গার চেঞ্জ করতেন সেটার তথ্য, একটা অ্যাপ্লিকেশন ফর্ম হতে পারে, একটা আপনি সিপি চেঞ্জ করতেন, ট্রানজ্যাকশন প্রোফাইল আপডেট করতেন সেটার ফর্মটা থাকতে পারে। এভরিথিং, যত সার্ভিস কাস্টমারকে দিবেন, প্রত্যেকটা সার্ভিস আপনি কাস্টমারের স্বাক্ষর সম্মিলিত যে ফর্মটা থাকবে, এটা আপনি মান্থ ওয়াইজ এবং ডিভিশন ওয়াইজ অবশ্যই সংরক্ষণ করবেন। কেননা একটা কথা সবসময় মনে রাখতে হবে, আমরা ব্যাংকিং করি কিছু ইনকামের জন্য, গ্রাহকের ঝুঁকিটা আমার মাথার উপরে নেওয়ার জন্য। একজন গ্রাহক ভুল করবে, সেটার জন্য আমি জেলে যাব বা সাফার করব, এরকম যেন না হয়। এই জন্য সমস্ত ডকুমেন্টকে মানে গুরুত্বতার সাথে সংরক্ষণ রাখতে হবে। একজন গ্রাহক মানি লন্ডারিং করতে পারে, আপনি তখন তার টিপিটা আপডেট করছেন, ওই ডকুমেন্টটা আপনার লাগবে, এটা আপনাকে সংরক্ষণ অবশ্যই করতে হবে। এটা আমি সামগ্রিক বিষয়ের জন্য বলে রাখলাম যে প্রত্যেকটা ডকুমেন্টই আমাদের জন্য প্রযোজ্য এবং প্রয়োজনীয়, ভবিষ্যতের জন্য আপনারা এটা রেখে দেবেন। তারপরে আমরা পেমেন্টটা অনেক সময় দেখি পেমেন্ট আসে না, পেমেন্ট আসতেই থাকে না, পেমেন্ট পাইতেছি না, গ্রুপে লেখালেখি করি যে 2 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টা হয়ে গেছে, কিন্তু অনেক সময় দেখা যায় কারেকশন লিস্টে চলে আসে। এই কারেকশন লিস্ট সাবমিটের পাশে আছে, দেখবেন নিচে এরকম এই যে লেখা থাকবে, নিচে তোমরা যারা রেমিটেন্সটা পেমেন্ট দিবে তারা দেখায় কোনো অসঙ্গতি পাইলে তারা এই যে লাল দিয়ে আমি দেখাই দিয়েছি, এটা এরকম তারা লিখে দেয় যে কি কি সমস্যা কিছু লিখে দেয়। এখানে দেখেন অসঙ্গতি সমূহ আমি লিখে রাখছি, কি কি সমস্যাগুলো তারা সাধারণত দিয়ে থাকে। এখানে বেনিফিশিয়ারি নেম মিসম্যাচ প্রপারলি, অর্থাৎ সুবিধাভোগীর নাম আংশিকভাবে মিলছে না। আপনারা অনেক সময় দেখে থাকবেন যে একজন লোক তার নাম মিয়া, ওখানে মোল্লা চলে আসছে, মোল্লা নামে পাঠাইছে, আসলে মোল্লা বংশ, কিন্তু নামে দেখা যায় মোল্লা নাই।
তখন আপনি কি করবেন? তখন তো ওই টাকাটা ওই মিসম্যাচ দিয়ে আপনাকে কারেকশন ডানে আপনাকে পাঠাই দিবে যে এটা মিলতেছে না, আপনাকে পেমেন্ট দিবে না, কারেকশন লিস্টে আপনি তখন ওটা পাবেন। তখন যদি ওই কাস্টমার আপনার একান্তই পরিচিত হয়, আপনি যদি 100% শিওর থাকেন যে হ্যাঁ এই লোক, তখন আপনি এজেন্ট নো দ্য কাস্টমার প্রপারলি অথবা বেনিফিশিয়ারি ইজ আওয়ার এসি হোল্ডার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে পারেন, বা এজেন্ট ইউজার নো দ্য কাস্টমার পার্সোনালি। এই তথ্যগুলো আপনি তিনটার যে কোনো একটা আপনার যেদের সাথে অ্যাডজাস্ট হয়, আপনি যদি এটা রিকমেন্ডেশনে দিয়ে রিমার্কসে এটা দিয়ে যদি আপনি আবার কারেকশন ডান দিয়ে সেন্ড করেন, তাহলে আপনি এই টাকাটা পেয়ে যেতে পারেন। তবে এই ক্ষেত্রে একটা কথা বলে থাকি, পূর্ণাঙ্গ নামটাই যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু এটা সম্ভব হবে না। তখন আবার এই তথ্যটা আপনি তার আইডিওটা আবার যদি যে সেন্ডার তার কাছে পাঠাইলে আবার তার আইডি এক্সচেঞ্জ কোম্পানি থেকে তারা পরিবর্তন করতে পারে। তবে এটা অনেক ঝামেলা শব্দ, এই জন্য অবশ্যই গ্রাহককে আপনি কি করবেন, তার এনআইডি কার্ড অনুযায়ী, এনআইডি কার্ডের ছবিটা বা তার নাম অনুযায়ী পাঠানোর জন্য নির্দেশনা আপনি আগে থেকে তাকে কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন করে রাখতে হবে। রিকোয়েস্ট অ্যামাউন্ট মিসম্যাচ ইলিগালি, অর্থাৎ আপনি যে টাকাটা রিকোয়েস্ট করছেন 10,000 করছেন, কিন্তু সেখানে টাকা আছে 50,000, আপনি কিন্তু পেমেন্ট পাবেন না। তখন এই আপনাকে রিকোয়েস্ট অ্যামাউন্ট মিসম্যাচ লিগালি আপনাকে দিয়ে টাকাটা কারেকশন ডানে আপনারা তাকে সেন্ড করে, তখন আপনি আবার সঠিকটা জেনে সঠিকটা দিয়ে আবার কারেকশন ডান দিবেন। আর এটা একটা কমন রূপ, এটা রং পিন অবলিক আদার ব্যাংক পেমেন্ট, এরকম একটা তথ্য আসে অনেক সময় দেখবেন, রং পিন অথবা আদার ব্যাংক পেমেন্ট লেখা আসে। অর্থাৎ গ্রাহক যিনি টেন্ডার পাঠাইছেন তিনি নির্দিষ্ট কোনো ব্যাংকের নাম উল্লেখ করে দিচ্ছেন যে অমুক ব্যাংকে এটা নিতে হবে, তখন আমাদের এখান থেকে ওটা আমাদের ব্যাংক পেমেন্ট দিতে পারে না। তখন এই রং পিন অথবা আদার ব্যাংক পেমেন্ট যখন লিখে তারা এটা কারেকশন লিস্টে আমাকে ছেড়ে দিবে, তখন আবার আপনি গ্রাহকের সাথে যোগাযোগ করে প্রেরকের সাথে যোগাযোগ করবেন এবং তাদেরকে একটা সমাধান দিবেন যে অমুক ব্যাংকে পাঠানো হচ্ছে, তাহলে আজকের মতন অমুক জায়গায় যান, এবং সেন্ডারকেও আপনি কাউন্সিলিং করে দেবেন যে ভাই এরপরে পাঠাইলে কোনো ব্যাংকের নাম হয় দিবেন না, দিলে ব্যাংকের নাম দিয়ে দিবেন। এরকম ভাবে আলোচনার সাথে কেটে কাজটা করতে হবে। রেমিটেন্স প্রদানের আপনাদের মূল যে কিছু বিষয় মনে রাখতে হবে, সুবিধাভোগীর নাম ফটো আইডির মতো হওয়া উচিত, মানে একটু চেঞ্জ হবে না, একটা আই থাকবে ওই আইটা থাকতে হবে, একটা অক্ষরের জন্য মিসম্যাচ না হয়। আপনার গ্রাহককে বুঝিয়ে বলুন যাতে প্রেরক বেনিফিশিয়ারির ফটো আইডি নাম অনুযায়ী রেমিটেন্স পাঠায় সঠিকভাবে। প্রয়োজনীয় ডাটা সঠিকভাবে দেখতে হবে, একটা আইডি কার্ড আপনার মতো যে উল্টা নামে বানায় নিয়ে আসতো, আপনার দেখা যাচ্ছে তার নাম আছে একটা বানাই ওই কম্পিউটার দোকান থেকে বানায় নিয়ে আসতো, এটা যেন আপনাদের থেকে না হয়, এটা আপনারা যথেষ্ট ডাটা প্রয়োজনীয় দেখে নেবেন, বুঝে নেবেন। একটি লেনদেনের জন্য পাঠানো হলে পরবর্তী নির্দেশনা অনুসরণ করে সংশোধন করুন। অর্থাৎ কারেকশন ডানে যদি দেয় আপনাকে, তখন আপনি যেই কথাটা লেখা আছে, আমি 3টা জিনিস সাধারণত দিলাম, ওই সাধারণত 3টা জিনিসই বেশিরভাগ পাওয়া যায়, আরো দু একটা জিনিস পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে সঠিক নির্দেশনা দেখে আপনাকে সংশোধন করতে হবে। সংশোধনের তালিকা চেক করুন এবং আপডেট করুন, যেটা কোনো ঝুঁকি নেবেন না, একটা কথা লেখা আছে। গ্রাহকের এই যে একটা নাম আর একটা নাম করে আপনি দিয়ে দিবেন, কিন্তু যদি এক্ষেত্রে সেন্ডার যদি কখনো কোনোভাবে সেটা কমপ্লেইন করে যে আমার গ্রাহক পায় নাই, তখন কিন্তু আমার ব্যাংকের শেয়ার কিন্তু ছোট হবে, আপনি ছোট হবেন, আমাদের এজেন্টশিপটাই বিভিন্ন জায়গা থেকে এটা মন্তব্যের শিকার হবে। তো আমাদের থেকে যেন এই ধরনের কোনো কিছু না হয়, সেটা সবসময় আমাদেরকে সচেতন থাকতে হবে, এবং কোনো ঝুঁকি, এই জন্য বলতে কোনো ঝুঁকি নেবেন না। আমাদের আরো কিছু এক্সচেঞ্জ হাউস আছে যেগুলো আমাদের অনলাইনে আমরা পেমেন্ট হয় না, মানে আমাদের এবিএস সিস্টেমের মাধ্যমে হয় না, এটা নন ওয়েব বেস এক্সচেঞ্জ হাউস লিস্ট। এটা ওয়েব আপনি মেইল করে নিতে হয়, সেটা হলো সেন্ট এক্সচেঞ্জ দুবাই রেমিট, ইউএই থেকে পাঠায়, মানে দুবাই থেকে পাঠায়, 11 ডিজিটের 411 দিকে শুরু হয়, ইরাক থেকে আসে, এবং 12 ডিজিট থেকে শুরু হয়, 62 63 এগুলো কাম ফ্রম ইরাক এবং সুদান থেকে আসে। এই ধরনের রেমিটেন্স আপনারা পেতে পারেন। আল জামান কাতার 14 ডিজিটের হবে, 00 দিয়ে কাম ফ্রম কাতার থেকে আসে। ইউনিভার্সাল এক্সচেঞ্জ ইউএই 12 ডিজিট থেকে শুরু হবে, 2 দিয়ে 12 ডিজিটের হবে, 2 দিয়ে শুরু হবে, এবং আরব আমিরাত থেকে ইউএই থেকে আসবে। কুয়েত এশিয়ান এক্সচেঞ্জ কুয়েত 10 ডিজিটের স্টার্ট হবে, 53 দিয়ে, মানে 53 দিয়ে শুরু হবে, কাম ফ্রম কুয়েত। মোস্তফা সুলতান এক্সচেঞ্জ ওমান
11 ডিজিট থেকে স্টার 11 ডিজিটের হয়, স্টারলিংক দিয়ে শুরু হয়, ওমান থেকে এটা আসে। আল মোনা ইউএই ALM 97 থেকে শুরু হয়, এটা আরব আমিরাত থেকে ইউএই থেকে আসে। এই রেমিটেন্সগুলো যদি আপনারা কখনো পান, সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, পিন নাম্বারটা সংগ্রহ করতে হবে। এটা মিলে ইমেল ফর রেমিটেন্স, মানে এটার জন্য কি কি আমরা ইমেল করতে হবে, তথ্য দিতে হবে। পিন নাম্বার, বেনিফিশিয়ারি নেম, এনআইডি নাম্বার, বেনিফিশিয়ারি মাদার্স নেম, এজেন্ট মাদার অ্যাকাউন্ট নাম্বার এবং এজেন্ট নেম। এই তথ্যগুলো সংকলিত করে আপনারা মেইল করে দিবেন ab.remittance@bankasia.com। এটা আপনারা করে দিলে আপনারা এই রেমিটেন্সগুলো আপনাদের মাদার অ্যাকাউন্টে দিন শেষে জমা হয়ে যাবে। ধন্যবাদ। আমার প্রেজেন্টেশন এইটুকুই। আমি আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদেরকে স্যার 2-3 মিনিট সময় দেওয়া যাবে স্যার? ঠিক আছে, করেন। আমি একটা বিষয় সবসময় ফলো রাখি আমাদের গ্রুপগুলোতে, আমাদের কিছু উদ্যোক্তা ভাইরা আছেন, তো সবসময় দেখা যায় কি ইনিশিয়াল প্লিজ বা অ্যাকাউন্ট অ্যাক্টিভ প্লিজ এরকম ধরনের কিছু অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ভাইরা করতে থাকেন। তো এটা একটা পর্যায়ে আপনারা কাজ করেন, এটার অবশ্যই কষ্টের নিয়েই করেন। আবার আমি একটা কথা বলি, যেদিন থেকে ইকেওয়াইসি আমাদের শুরু হয়েছে সেদিন থেকে কোনো সিঙ্গেল অ্যাকাউন্ট আমি সিঙ্গেলি করি নাই, ইকেওয়াইসি ব্যতীত। আমি ইকেওয়াইসি ছাড়া এখন কোনো অ্যাকাউন্ট করি না, শুধুমাত্র লোনের জন্য কারেন্ট অ্যাকাউন্ট আস্থা 10 টাকার অ্যাকাউন্ট এবং স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টগুলোই আমি আমাদের এবিএস সিস্টেমের মাধ্যমে করে থাকি, বাকিগুলো সব ইকেওয়াইসির মাধ্যমে করে থাকি। ইকেওয়াইসির মাধ্যমে আপনারা যদি অ্যাকাউন্ট করেন 10 মিনিটের মধ্যে আপনি গ্রাহকের টাকা এন্ট্রি দিতে পারবেন এবং আপনি ডিপিএস করতে পারবেন, টোটালি সবকিছু আপনি জায়গার উপরে করে দিতে পারবেন 10 থেকে 15 মিনিট সর্বোচ্চ। আমার 10 মিনিটের বেশি সময় লাগে না। আপনারা নতুন যখন করবেন তখন হয়তো 15-20 মিনিটের সময় লাগতে পারে, আপনারা এটা অভ্যস্ত হন। আমি আপনাদের সহযোগিতার্থে বলবো ভাই সুজন ভাই, আপনারা আরেকটু অনুরোধ করবো, হ্যাঁ, কষ্টও দিব। আগামী সেশনে আপনি ইকেওয়াইসিটা নিয়ে একটু কিভাবে করেন অ্যাকাউন্ট গুলো কিছু জায়গায় দেখান। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আগামী শনিবারই দেখা করবো। আর এটার জন্য আমি বলে দিই, আমাকে গ্রুপে আপনারা পাবেন, গ্রুপে আপনারা আমাকে আপনার মোবাইল নাম্বার দিন, আমি এনিডেক্স দিয়ে আপনাদেরকে সেট আপ করে দেবো। একজন কাস্টমার আপনি রাখেন, অ্যাকাউন্ট করবে, সেভিংস অ্যাকাউন্ট করবে, আপনি রাখেন, আমাকে ফোন দেন, আমি এনিডেক্স দিয়ে আপনাকে সাথে সাথে যোগাযোগ করে একদিন দেখাই দিলে আমি বিশ্বাস করি আপনি সেকেন্ড টাইম আর কোনো কমেন্ট মানে গ্রুপে আপনি লিখবেন না যে ইনিশিয়াল প্লিজ বা অ্যাক্টিভ প্লিজ, এটা আপনিও লিখবেন না, আমি এটা বিশ্বাস করি। আমি এখন লিখি না, আপনারাও আশা করি লিখবেন না। এটা আমি, আপনারা কাস্টমার আসলে আমাকে ফোন দিবেন, আমি এনিডেক্স দিয়ে আপনাদেরকে যত চাপ থাকুক আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। একজন উদ্যোক্তা হিসাবে আমরা সবার একই ফ্যামিলি বললাম, সবার সুবিধা আমি সবার থেকে আমরা যদি দেখি তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব। এই বলে আমার আজকের আলোচনা শেষ করতে অনেক সময় বেশি। সবার কাছে জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি যে আসলে অনেক দেরি হয়ে যাচ্ছে। আমাকে সবাই দোয়া করবেন যেন আপনাদের সাথে আমি উদ্যোক্তা হিসাবে ভাই হিসেবে থাকতে পারি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। সুজন যে কথাগুলো বললো, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে সুজন তো একেবারে পুরা ভাবে দেখেন, আমি মনে করছিলাম বোধহয় লোনেই এক্সপার্ট, কিন্তু লোন না। এখন দেখেন আমি দেখছি রেমিটেন্স এবং রেমিটেন্সের কাস্টমারকে সে যেভাবে কনভিন্স করে, যেভাবে প্রসেস করে সুন্দর করে তার ব্যবস্থা করছে, আপনারা চিন্তা করেন যে তাহলে সে তার রেমিটেন্সের কাস্টমারকে অ্যাকাউন্টে কনভার্ট করে তার মাসের রেমিটেন্স 50টা থেকে এখন 10টায় নামায় নিয়ে চলে এসেছে। তাহলে এই যে 40 জন যদি ধরি, এই 40 জন কিন্তু কন্টিনিউয়াস কাস্টমার হয়ে গেছে, সেখান থেকে কিছু ডিপিএসও করে ফেলেছে। আপনিও আপনার এলাকায় সেটা পারবেন। পাশাপাশি কাস্টমারকে বোঝায়, নিজে বোঝাও কিন্তু কিভাবে করেছে আপনারা দেখেন, ও কিন্তু পুরো এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করেছে। প্রথমে দিয়েছে, আস্তে আস্তে দিয়েছে, আস্তে আস্তে গিয়েছে, গ্র্যাজুয়ালি সেই প্রসেসটা পরিচালনা করেছে। আপনাদের কিন্তু সেটা ওভার দ্য নাইট কিন্তু কিছু হবে না। কেউ যদি মনে করেন আজকে ব্যাংকিং শুরু করলাম, কাল থেকে আমার এখানে লোকজন হুমড়ি খেয়ে পড়বে, আমি সব করে ফেলতে পারবো, তা কিন্তু হবে না। আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আপনার গ্রাহকরা আপনাকে টেস্ট করবে, কিন্তু টেস্ট করে বুঝবে যে হ্যাঁ আপনি ঠিক আছেন, রাইট আছেন, সো আপনার সাথে তারা কন্টিনিউ করবে। সেটাই, ওই যে কোনো গ্রাহক যেন অসন্তুষ্ট হয়ে চলে না যায় সেটা খেয়াল করতে হবে। অসন্তুষ্ট গ্রাহকের পিছনে অনেক এফোর্ট দিতে হয়।
অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলেছে সুজন। প্রেজেন্টেশন যে কয়টা দেখিয়েছে সেটা হচ্ছে যে কথাগুলো বলেছে সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ প্রেজেন্টেশন তো আপনারা দেখেছেন, ওগুলো আপনারা করে অভ্যস্ত, কিন্তু যে কথাগুলো, যে টিপসগুলো আপনাদেরকে দিয়েছে, ওর বাস্তব জীবনের টিপস, সেটা যদি আপনারা একটু ফলো করেন তাহলে দেখেন। এবং সে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাইছে, এনি প্রবলেম ওই তাকে বললে সে আপনার কম্পিউটারে ঢুকে রেখে দেবে। সে কতখানি পরিশ্রম করে আপনি এবার চিন্তা করেন। সে 10:30 পর্যন্ত এন্ট্রি দিয়ে এখন বলে যে 10:30 পরে আমাকে আর এন্ট্রি দিতে দেয় না। আপনি দেখেন তাহলে সে কতক্ষণ পরিশ্রম করে, আপনারা এবার হিসাব করেন। এই যে পরিশ্রম, এই পরিশ্রমের মূল্য রিটার্ন কিন্তু কন্টিনিউয়াস পেতে থাকবে। কি পরিমাণ লোন ফাইল প্রসেস করতেছে আপনি চিন্তা করেন, যে সে কাজ শেষ করতে রাত 10:30 শেষ করতে পারে না। আপনারা অনেকে কোশ্চেন করেন যে আমরা লোন দিতে পারবো কিনা। আপনারা দেখেন, যে শিখবেন, যে বুঝবেন, তার কাছে কিন্তু সব থাকবে, সে সব করতে পারবে, সব করতে পারবেন। তা আপনারা সবাই এই যে গ্র্যাজুয়ালি একটা করে যে লোন শুরু করবেন, সে ওরকম একটা করে লোন শুরু করে তারপরে আসেন। যে কাজটা করবেন আগে বুঝবেন, স্মল স্টেপস দিবেন। একবারে জাম্প করবেন না, একবারে জাম্প করলে আপনার হাত পা ভেঙে যাবে। সেই জন্য স্মল স্টেপস দিয়ে আগান, তাহলে এটা সাস্টেইন করবে, ভালোভাবে হবে। এই যে আপনাদের গল্পগুলো আমাদের কাছে খুবই অনুপ্রেরণীয়। আমাদের উদ্যোক্তারাও নিশ্চয়ই, বাকি উদ্যোক্তা সহকর্মীরাও নিশ্চয়ই এটা শুনছে এবং বলছে। আমরা যেটা বলবো, সুমন, আপনি এই সুজনের কয়েকটা গল্প নেক্সট আমাদের ইয়েতে, ওই যে এজেন্ট ভয়েসে দেন, এজেন্ট ভয়েসে সুজনের এই রেমিটেন্সের গল্পটাই দেন। এরপরে একটা ইব্রাহিম সবুজের ইসলামী ব্যাংকিং এর গল্প দেন। এক মাসে এক একজনের এক একটা গল্প দেন। সাকসেস স্টোরিগুলো সামনে তুলে নিয়ে আসেন। আমরা ওই এজেন্ট ভয়েসে দেওয়া শুরু করি। তারপরে যদি আরো বেশি হয়ে যায় তাহলে দরকার হলে এই পোস্ট অফিসের উদ্যোক্তা ভয়েস আমরা আরেকটা ম্যাগাজিন করে ফেলবো। যদি আমাদের গল্পের সংখ্যা বেড়ে যায় তাহলে আমরা আলাদা আরেকটা নতুন করে ম্যাগাজিন করব, কোনো অসুবিধা নেই। আমরা সাকসেস স্টোরিগুলো সবার সামনে তুলে ধরতে চাই, যাতে আপনার যত উদ্যোক্তা সহকর্মী আছেন আমাদের সবাই যাতে সাকসেস হতে পারে, সাকসেস গুলো দেখে এগিয়ে যেতে পারে। স্পিডটা আপনি খেয়াল করেন, যে কোনো কিছুতে আটকে থাকবেন না, অল্টারনেট বের করে সুন্দর করে চলে যাবে। অনেকে আপনাদের মধ্যে এখনো আছেন যে কোনো কিছু না হলে খুব ক্ষেপে যান, রেগে যান। না, কোনো কিছু না হলে ক্ষেপে যে রেগে যে সমাধান করা যায়, এটা ধৈর্য ধরে সমাধান বের করে আগে যেতে হবে। আটকাতেই পারে, অনেক কিছু অনেক কারণে আটকে যেতে পারে, সেটা আমাদের সেটাকে আটকানো, ছুটাইতে হবে উদ্যোক্তা সুলভ মানসিকতা দিয়ে। সেটা খুবই চমৎকার সুজন যে সমস্ত এরিয়াতে ভালো করছে, এটা আমার আসলে নজরে পড়ে নাই। সুজনকে জন্য আবার অনেক ধন্যবাদ। এই সুজন তার নাম্বারও শেয়ার করে দিয়েছে জন্য। ব্যক্তিগতভাবে দুজন প্রেজেন্টারের কাছে টাস্কি খেয়ে গেছি, সরাসরি বললাম টাস্কি খেয়ে গেছি। সুজন ভাই আসলে আপনি আসলে আপনার ব্যক্তি কত বড় পরিসরে যে নিয়ে গেছে, সামনে অল্প কিছুদিন বাকি আছে। আমার কিন্তু 300 লোন দিব, আমি এরকম গ্রাহক 300 এগ্রি কাস্টমার আমি কন্টিনিউ করব, তাদেরকে আমি কত এগ্রি থেকে লোন দিতে পারবো। থ্যাংক ইউ সুজন। আমার রাস্তাটা যদি একটু, আপনার ওখানে যাওয়ার রাস্তাটা একটু যদি ইজি হতো এখন, তাহলে আমি নিশ্চয়ই 1 সপ্তাহের মধ্যে প্ল্যান করতাম। কিন্তু আপনার ওখানে যাওয়াটা এখন একটু টাফ হয়ে গেছে, যাওয়া আসা অনেক সময় লাগে। পদ্মা সেতু সহজে আসতে পারবেন, পদ্মা সেতু হলে তো সকালবেলা যে আপনার ওখানে নাস্তাই খাওয়া যাবে, সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ওখানে যে নাস্তা খেয়ে আসা যাবে। যত দূরে হোক সুজন ভাই, যখন ভিজিটে বেরোবো আপনার এখানে সব বিষয় যারা যারা আছেন সবগুলোতে আমরা সরাসরি ভিজিট করবো, থাকবো আপনাদের সাথে। সুজনের ওখানে আমার যেতে ইচ্ছে করছে, কারণ কিভাবে কাস্টমার ম্যানেজ করছে এবং কিভাবে এই লোন কাস্টমার এতগুলো কাজ করছে, আমারও সাথে বসে কাজ করতে ইচ্ছে করছে। আমরা সেটা চেষ্টা করব। আমরা আজকের প্রোগ্রামটা
আজকে প্রোগ্রামটা স্যার আমরা 1:30-এর মধ্যে ক্লোজ করব, 1:10 বাজে। আমরা স্যার কিছু অডিয়েন্সের কিছু সরাসরি কথাবার্তা আমরা শুনি স্যার। ঠিক আর আছে, এখানে আপনি হ্যান্ড open রেজ করে দেন। করছে যারা, এর মধ্যে সালেক হাওলাদার লিখিত, আপনি তো আনমিউট করেন, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, বলেন আপনার কথা শুনি। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ইব্রাহিম আপনাকে দেখতেও পাচ্ছি, সুন্দর চেহারা মানুষ। বেশ ভালো লাগতেছিল ইব্রাহিম সবুজ ভাইয়ের যে ট্রেনিংটা, তারপরে বিশেষ ভাই সুজন ভাইয়ের ট্রেনিংটা, তা তাদের কথাগুলো শুনলে মনে হয় আমিও একদিন পারবো এরকম সামনে এগোতে বা তাদের মতো করে কাজগুলো করতে। কিন্তু মাঝে মাঝে কিছু সমস্যা ফেস করি, যে অবাক লাগে মানুষ যখন এমন কিছু কথাবার্তা বলে। যেমন মনে করেন আমি একটা কাস্টমার আমার কাছে আসে, সে কিছু ডিপোজিট করবে 2 লাখ বা 5 লাখ টাকা ডিপোজিট করবে, তার টাকাটা পড়ে আছে বাড়িতে এসে রাখবে। যখন আমার কাছে আসে আমি বলি, আমার কাছে শোনে যে আপনাদের এই প্রতিষ্ঠানটা কেমনভাবে আপনি পেলেন। আমি বলি যে আমাদের প্রতিষ্ঠানটা আমাদের পোস্ট অফিসের মাধ্যমে এটা আমরা পেয়েছি। তখন সে বলে তাহলে আমি একটু পোস্ট অফিসে খোঁজখবর নিয়ে দেখি, যেহেতু টাকা পয়সার ব্যাপার রাখবো। পোস্ট অফিসে যায়, সে যখন শোনে পোস্ট মাস্টারের কাছে, পোস্ট মাস্টার বলে আমরা এই ব্যাংক এশিয়া চিনি না। খুব কষ্ট লাগে ওই ব্যক্তির কাছে। পরে সালেক হাওলাদার, আপনার পয়েন্টটা আমরা বুঝেছি। এরকম পয়েন্ট আপনারা কেউ রেজ করেন। আমি এই ক্ষেত্রে আমি আপনাদের যারা সাকসেস হয়েছে তাদেরকেই বলবো আগামী 2-1টা মিটিং এর মধ্যেই, যে তারা আপনাকে বলবে কিভাবে তারা এই পোস্টমাস্টারদেরকে সাথে রিলেশনশিপ বিল্ড করেছে। আমরা অনেক এক্সাম্পল পেয়েছি, পোস্টমাস্টাররা এগিয়ে দেয় আপনাদেরকে কাজের জন্য, আপনাদেরকে অনেক হেল্প করে, ডিপিএমজিরা হেল্প করে, ইন্সপেক্টররা হেল্প করে। আপনি একজন উদ্যোক্তা, যখন দেখছেন একটা প্রতিবন্ধকতা আসছে, সেটা রিজলভ করার জন্য আপনার আসল একটাই পথ, সেটা হচ্ছে যে তার সাথে রিলেশনশিপ। আমি পরবর্তীতে রিলেশনশিপটা আবার একটু ঝালাই করেন, আমরা আলাপ করি, দেখি এটা কোনো প্রতিবন্ধকতা হবে না। স্যার কিছু কিছু পোস্ট মাস্টার এটা জানেই না যে পোস্ট অফিস থেকে এটা দেওয়া আমি হয়েছে। এটা কোনো বিষয় না, এটা কোনো বিষয় না, সে জানে না। আপনাদের জন্য আমরা এই যে ঘন্টার পর ঘন্টা প্রতি সপ্তাহে সময় দিতেছি, তার সাথে হয়তো কেউ সময় দেয়নি, সেই জন্য সে জানে না, সেটা কোনো বিষয় না। ইব্রাহিম সবুজকে একটু আনমিউট করে দিবেন। সুমন, ইব্রাহিম সবুজকে কিছু অ্যাড করতে চাই। ইব্রাহিম সবুজ, হ্যাঁ বলেন সবুজ। জি স্যার, আমাদের যে সালেক হাওলাদার ভাই হলো কোন জেলার, কোন উপজেলার? আমি আসলে সালেক হাওলাদার ভাইকে এমনি খুলনা জেলার রূপসা থানার। আচ্ছা রূপসা থানা। আচ্ছা, সালেক হাওলাদার ভাইকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের এখানে এমডি রেজাউল ইসলাম নামে একজন আছে, চেয়ারে বসা, পিছনে আমি যে লেখা দেখতেছি শুভ উদ্বোধন, সম্ভবত পোস্ট অফিসের নাম, এরকম একটা লেখা আমি দেখতেছি মনে হয় স্যার। কিন্তু আপনার পিছনে একটা দেখতেছি ব্যাংক এশিয়া লেখা, বাট আমি তফাৎটা এখানে বুঝে দিচ্ছি। স্যার এখানে দেখেন, একটু খেয়াল করবেন, পিছনে কিন্তু এখানে পোস্ট অফিসের কথা ভালোভাবে লেখা আছে। আমি পোস্ট মাস্টার, আমি এখানে আপনাকে একটা কথা পোস্ট বলি মাস্টার এবং প্রত্যেকটা ব্যানারে পোস্ট অফিস সাইজে রাখা আছে। আমি আমার আলোচনার শুরুতে বলছিলাম এই কথাটা, যে আপনি যা কিছু করবেন, আমি একটু দেখাই দিলাম আপনাকে একটা ব্যানার। 12টা থেকে ক্লাস শুরু হয়ে যায়, ঘুম থেকে করছি 12টা। যে গোড়ার ঠিক দেখি, তারপরে আমি বলবো স্যার। হ্যাঁ, সালেক হাওলাদার মাঝখানে আমাদের সাথে দেখেন ব্যানারের সাথেই ডিজিটাল পোস্ট, ডাকঘর এবং ব্যাংক এশিয়া, এইগুলো কিন্তু আমি কাস্টমারকে দেখাই। সালেক, আমি বলি শুনেন, আপনি যে প্রবলেমটা ফেস করছেন এটা হচ্ছে ইনিশিয়াল প্রবলেম। এই ইনিশিয়াল প্রবলেমটা আমরা ওভারকাম করে যাব। আপনি আমাদের সাথে থাকেন, আরো 2 সপ্তাহ জয়েন করেন, দেখেন আপনারা এই প্রবলেম ওভারকাম করে যাবেন। আমি পরবর্তীতে পোস্ট মাসের সাথে যোগাযোগ করছি যে আপনি মনে করেন এই যে কাস্টমার আসছিল, হয়তো আপনার কোনো অসুবিধা নেই, আমি আপনাকে বলছি সালেক, আপনি টেনশন করেন না, আপনি শুধু আমাদের কথা শুনেন, আরো 2 সপ্তাহ শুনেন, আপনার আপনার সাথে আমরা কথা বলবো। আচ্ছা, আমাদের মাশরিকুজ্জামান কিছু অ্যাড করতে চাই। মাশরিকুজ্জামান, জি বলেন। সালেক ভাই, হ্যাঁ আপনি একটু কথা শুনেন। আসলে আপনি যে ব্যাংকিংটা সার্ভিসটা দিচ্ছেন, এটা আপনি পোস্ট অফিস আপনাকে দেয় নাই, আপনাকে বাংলাদেশ ব্যাংক দিচ্ছে। আপনারা এই ক্ষেত্রে গ্রাহককে বলবেন যে আসলে আমি ব্যাংকে, বাংলাদেশ ব্যাংক এজেন্ট ব্যাংকিং করার জন্য একটা নীতি মালার আলোকে বিভিন্ন ব্যক্তিকে ব্যাংকিং সার্ভিস প্রদান করার পারমিশন দিচ্ছে। আমি বাংলাদেশ ব্যাংকের একজন পোস্ট অফিস উদ্যোক্তা হিসাবে বাংলাদেশ ব্যাংকে এসে আবেদন করেছি। ব্যাংক এশিয়া বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে আমাকে এই ব্যাংকিং করার জন্য পারমিশন দিচ্ছে। সেইভাবে আমি ব্যাংক এশিয়ার হয়ে অ্যাকাউন্ট করতে, আপনি যে কোনো ব্যাংক এশিয়ার
যে কোনো ব্রাঞ্চে যে আপনি ডিপোজিট দেখতে পারবেন, উঠাইতে পারবেন, ভাঙাইতে পারবেন। আমি ব্যাংকের শেয়ার পারমিশন দিয়ে ব্যাংকিং করতেছি। আপনি এই কথা বললে আমার মনে হয় না না, সবার সাথে কথা বলে, সে তো অবশ্যই যে কোনো Thank you. ব্রাঞ্চ থেকে লেনদেন করতে পারবে, সব কিছু Yeah. বলা হয়েছে। থ্যাংক ইউ। আমার মনে হয় সালেক ঠিক আছে, ইউর Yeah, সালেক রাইট, sir. যেটা বললো এবং ইব্রাহিম সবুজ যেটা বললো, দুটোটাই আপনি কম্বাইন করেন। আমরা আসলে আপনাকে অনবোর্ড করেছি, আমরা দুই দিক থেকে পোস্ট অফিসে Yes, যেমন অনুমতি yes, নিয়েছি, সালেক আমি ভাই, আমাদের ব্যাংকের অনুমতি আপনি নিয়েছি। যে আউটলেটটা করছেন এটা কি পোস্ট অফিসের ভিতরে নাকি বাহিরে? আমার পোস্ট অফিস এখানেই পরিচালনা হয়, আমার ট্রেনিং সেন্টারও না, সাথে। আমার কোশ্চেনটা আপনি বুঝে উত্তর দেন। হ্যাঁ। আপনি কি পোস্ট অফিসের বিল্ডিং এর ভিতরে করছেন নাকি আলাদা পাশে এক জায়গা নিয়ে ওখানে করছেন? আচ্ছা, আমি একটা কথা বলি, আমাদের পোস্ট অফিসে বিল্ডিংটা নাই, যে কারণে না থাকার কারণে আমাকে আমার নিজস্ব ভবনে পোস্ট অফিস পরিচালনা করতে হচ্ছে, প্লাস আমার ব্যাংকিং করতে হচ্ছে, প্লাস আমার এই ট্রেনিং সেন্টারও পরিচালনা করতে হচ্ছে একই ব্যানারে। পোস্টমাস্টার বসে কত দূর আপনার এখান থেকে? আমি নিজেই পোস্টমাস্টার। আপনি নিজেই পোস্টমাস্টার, তাহলে কার সাথে সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে আমাদের যে উপজেলা পোস্ট অফিস, উপজেলা পোস্টমাস্টার। আমরা কথা বলবো, কালকে কথা বলবো, ঠিক আছে? আমি রূপসা বললাম, উপজেলা আমি পোস্টমাস্টারের কথা সাথে, বলবো। আচ্ছা রূপসা উপজেলা পোস্টমাস্টারের সাথে আমি কালকে কথা বলবো, খুলনা ডিপিএম ঠিক সাথে আছে, কথা বলবো। আমি সালেক ভাই আমার নাম্বারটা আপনাকে চ্যাট বক্সে দিতেছি, আপনি আমাকে কালকে একটু ফোন করেন, কালকে একটু অফিস আওয়ারে ফোন করে আমি আপনার সাথে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, okay. ঠিক আছে, থ্যাংক ইউ। আমার মনে হয় যে সালেকের সমস্যা কোনো অসুবিধা নেই, আমরা রিজলভ করে হ্যাঁ, এগিয়ে যাবো। সমস্যার সমাধান কি? ঠিক আছে, আমরা এবারে নাহিদ বুলবুলের কথা শুনি। নাহিদ বুলবুল মিউট আছে, আনমিউট করে, হ্যাঁ বলে। আসসালামু আলাইকুম স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি স্যার, আমি ইকেওয়াইসিতে অ্যাকাউন্ট করি এখন। আগে নরমালি কনভেনশনালি করতাম, বাট এখন ইকেওয়াইসিতে যখন অ্যাকাউন্ট করি, তো আমাদের কাছে এখন অনেক কাস্টমার আসে যাদের আইডি কার্ড নেই। তো আইডি কার্ড না থাকার ফলে তাদের অ্যাকাউন্টগুলো আমরা এখানে করতে পারতেছি না। নরমালি কনভেনশনালি করতে পারতাম, তখন আমি ফর্ম দিয়ে করতাম অ্যাকাউন্টগুলো। বাট আপনি যাদের এনআইডি নাই তাদের আগের প্রসেসে অ্যাকাউন্ট খুলবে। আগের প্রসেসে অ্যাকাউন্ট করতে গেলে স্যার ফর্ম প্রয়োজন, বাট আমাদেরকে তো এখন নতুন কোনো ফর্ম হচ্ছে না। আপনি কোন উপজেলা, কোন ডিপিও, কোন উপজেলা? তো ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পদরবাড়ি ডিপিও। পাদুরবাড়ি ডিপিও আপনি ফর্ম পাবেন। পাদুরবাড়ি ডিপিও আপনার কাছে ফর্ম পৌঁছে দেবে, অসুবিধা নেই। আমরা দরকার হলে এখান থেকে কালকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। আপনার কাছেই ফর্ম পৌঁছে যাবে, কোনো অসুবিধা আর নেই। স্যার স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে তো আমরা নরমালি করবো অ্যাকাউন্টগুলো। হ্যাঁ, শুধুমাত্র ইন্ডিভিজুয়াল সেভিংস অ্যাকাউন্ট ইকেওয়াইসি তে হবে যদি তার এনআইডি থাকে। ইন্ডিভিজুয়াল সেভিংস অ্যাকাউন্ট, এটা আপনি পাবেন। আর অন্য ফর্ম যা লাগে আপনি পাবেন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। আরেকটা ব্যাপার হলো স্যার, যে ডিপোজিট বাড়ানোর ক্ষেত্রে যেটা আমার বাজারে মোটামুটি অনেক বড় একটা বাজার, তো সেইখানে দেখা যায় পাশে একটা ব্রাক অফিস আছে। তো ব্রাক অফিসে আমাদের বাজারে অনেকগুলো সমিতি আছে, তো সবগুলো সমিতিতে মান্থলি দেখা যায় ভালো একটা অ্যামাউন্ট তারা জমা রাখে ব্রাক অফিসে। যখন আমরা এদেরকে অফার করি তখন তারা বলে যে আমাদের ডিপোজিটের যে পার্সেন্টেজটা কত, তো এটা নিয়ে আমাদের একটা মোটামুটি ভালো একটা সমস্যায় পড়তে হয়। আমাদের ডিপোজিট আমি এই বিষয়টা বলি, শুনেন, আমি এই বিষয়টাতে বলি আপনাকে। জি স্যার। আপনার বাজারে মিনিমাম ধরেন 10,000 লোক আছে, আপনি কি চান যে 10,000 লোকই আপনার এখানে লেনদেন করুক? হ্যাঁ, সেটা তো চাই স্যার, আমি যে মোটামুটি 10,000 না হলেও যাতে অধিকাংশ লোক যাতে আমার এখানে আসে, আমি কভার করে নিয়ে আসতে পারি। ওই ব্রেকের যে ইয়েটা আছে, ব্রেকের ওই সমিতিতে যারা ইনভলভ, আমার মনে হয় তাদেরকে আপনি একটু সেকেন্ড প্রায়োরিটিতে রাখুন। যারা এদেরকে আমি জেনারেল একটা পিপল আছে, জেনারেলি আছে, তাদেরকে আগে আপনি কাস্টমার বানান। মাছ